হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আরো একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবাই আমাকে একটু দ্রুত জানাবে যে তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, প্লাস আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমি একটু চেক করে দেখি। যদি সবকিছু ঠিক থাকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো তাহলে আমরা আরো একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো ভাইয়া জাস্ট একটা একটু আসতেছি, একটা লাইট অন করে আসি। এখন হয়তোবা একদম ক্লিয়ার হবে সবকিছু। তো আমরা কিন্তু লাস্ট 4টা ক্লাস নিয়েছি, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6 রসায়নের। এই 4টা অধ্যায়ের ক্লাস কিন্তু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে নিয়েছি, এবং আজকে আমরা ক্লাসটা স্মার্ট বোর্ডে নেওয়ার চেষ্টা করছি। তো আশা করি যারা যারা ক্লাসে উপস্থিত থাকবে তোমরা একটু চেষ্টা করবে রেসপন্স করার, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া যায় কিনা, তাহলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রসায়ন 7ম অধ্যায়, যেটি রাসায়নিক বিক্রিয়া নামে পরিচিত। এই অধ্যায়ের ক্লাস আজকে হতে যাচ্ছে। তো যারা যারা ক্লাসে উপস্থিত আছো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে করে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আমাদের মে মাসের 14 তারিখ রসায়ন পরীক্ষা হবে এসএসসি 2026 ব্যাচের। তো তাদের যে শর্ট সিলেবাস সেটার উপরে আমি প্রথমে জোর দিচ্ছি, এবং এই শর্ট সিলেবাসের উপরে আমি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস নিচ্ছি। আজকে ক্লাসটা যদি নেওয়া হয়ে যায় তাহলে আমাদের মোট 5টা অধ্যায় কভার হয়ে যাবে। শুধুমাত্র অধ্যায় 11, যেটা আমরা জৈব রসায়ন নামে চিনি, জীবাশ্ম জ্বালানি, ওই অধ্যায়টা বাকি থাকবে। তো ওই অধ্যায়টা ভাইয়া তোমাদের এমসিকিউ বা সিকিউ সলভিং এর আগে 2টা বা 3টা ক্লাসে তোমাদের পুরো অধ্যায়টা আগে বেসিক পড়িয়ে ফেলবো, তারপর এমসিকিউ সিকিউ সলভিং করব। কারণ মে মাসের 10 তারিখ ফিজিক্স পরীক্ষা, তারপর মে মাসের 14 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা। মাঝখানে কিন্তু আমাদের প্রায় 3 দিন বন্ধ আছে। তো আমি মনে করি যে 3 দিনের মধ্যে যদি কেউ চাও যে আগে অল্প পড়া আছে জৈব রসায়ন অধ্যায়টা, মানে জীবাশ্ম জ্বালানি অধ্যায়টা, তুমি আরেকটু পড়লেই তুমি হয়তো অধ্যায়টা কভার করে ফেলতে পারবা। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে অধ্যায়টা যদি বেসিকটা তোমাদেরকে একটু ভালো করে যদি ধরিয়ে দিতে পারি, তাহলে হয়তোবা তোমরা একদম বেসিক সহ এমসিকিউ সিকিউ সব যদি সলভ করে যাও, হয়তোবা তুমি আজকে চিন্তা করছো বা তোমার হয়তো চিন্তা আছে যে তুমি এই অধ্যায় থেকে আনসার করবা না অধ্যায় 11 থেকে, কিন্তু দেখা গেল যে ভাইয়া ক্লাসটা করার পর এমসিকিউ সিকিউ সলভিং করার পর তোমার একটা মনের মধ্যে একটা বুস্টিং হলো বা একটা আত্মবিশ্বাস জাগলো, যে তুমি ভাবলা যে না, আমি এখন এই ক্লাসটা কি করার মাধ্যমে এই অধ্যায়টা আমি পরীক্ষায় আনসার করতে পারবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের টপিক ওয়াইজ আমি ভাগ করে নিয়েছি পুরো অধ্যায়টাকে আমরা মোট 5টা টপিকে ভাগ করেছি। তো এই 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। 5টা টপিকের মধ্যে মোট আমরা 80টা এমসিকিউ রেখেছি। তো এই 80টা এমসিকিউ সলভ করলে আমি আশা করি এই অধ্যায়ের সবগুলো টপিকই কভার হয়ে যাবে, এবং তোমরা যে কোনো প্রশ্ন আসলে এই অধ্যায় থেকে তোমরা সহজে আনসার করতে পারবে। ঠিক আছে, তো আমরা তাহলে প্রথম টপিক যদি দেখি, আমাদের এই অধ্যায়ের প্রথম একটা টপিক রাসায়নিক বিক্রিয়া এবং তাপের পরিবর্তন। তো রাসায়নিক বিক্রিয়া নিয়ে অলরেডি আশা করি যারা কিনা এবার এসএসসি পরীক্ষা দিবে তোমরা সবাই জানো যে রাসায়নিক বিক্রিয়া আমরা যদি বলি যে আমাদের বিক্রিয়া 2 প্রকার, একটা একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া, তাই না? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি, এগুলো আশা করি আর সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই, এগুলো আমি সংজ্ঞায় যাচ্ছিও না, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। আমরা চেষ্টা করবো 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটাকে শেষ করতে। তারপর আমরা যদি দেখি তাপের পরিবর্তন নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করেছো। এই অধ্যায়ে তোমরা 2 রকমের তাপের পরিবর্তন দেখেছো, একটা তাপ উৎপাদী আর একটা তাপহারী। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মান হয় মাইনাস নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়ায় ΔH এর মান হয় পজিটিভ, এগুলো তোমরা সবাই জানো। তো আমরা তাহলে সরাসরি এমসিকিউ তে চলে যাই। তো আমরা যদি দেখি আমাদের প্রথম এমসিকিউ, নিচের কোনটি ভৌত পরিবর্তন? তো নিচের কোনটি ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তন কাকে বলে? যেই পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, মানে বরফ গলে পানি বা পানি আমাদের, অথবা কি হতে পারে যে পানি আরো তাপ দিলে বাষ্প হচ্ছে, তাহলে বরফ, পানি, বাষ্প এরা সবাই কিন্তু H2O। এদের কিন্তু রাসায়নিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তাপ দেওয়ার কারণে বরফ গলে পানি হচ্ছে আর পানি থেকে বাষ্প হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, তাই না? এগুলো ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা কি? যেই পরিবর্তনের ফলে আমাদের পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন এক জিনিস, আর রাসায়নিক পরিবর্তন যেই পরিবর্তনের ফলে পদার্থের
মানে সম্পূর্ণ ধর্ম নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হয়ে সে নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থে পরিণত হয়। ঠিক আছে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, এই পানি উৎপাদ যে তৈরি হচ্ছে পানি, এই পানির ধর্ম কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তো আমরা যদি এখন যদি একটু দেখি যে নিচের কোনটি তাহলে ভৌত পরিবর্তন, আমরা যদি একটু যদি আলোচনা করে ফেলি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ভৌত পরিবর্তন হচ্ছে আমাদের লোহার উপর মরিচা পড়া। এটা কিন্তু ভৌত পরিবর্তন না, কারণ লোহার উপর যদি মরিচা পড়ে তাহলে মরিচার সংকেত আর লোহার সংকেত কিন্তু সেম না। মরিচা হচ্ছে ফেরোসোফিরিক অক্সাইড, তার মানে প্রথমটা হবে না। মোমবাতি জ্বালানো, মোমবাতি যখন আমরা জ্বালাই তখন কিন্তু মোম হচ্ছে একটা অ্যালকেন, আমরা জানি অ্যালকেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়, তার মানে এখানেও কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তারপর আমরা যদি দেখি চাল থেকে ভাত হওয়া, এটাও আমাদের একটা রাসায়নিক পরিবর্তনেরই ফলাফল। চাল থেকে যে ভাত হয় সেটা একটা রাসায়নিক পরিবর্তনের ফলাফল। তো আমরা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, পানিকে বাষ্পে পরিণত করা। কারণ তুমি যখন পানিকে যখন বাষ্প করছো, খেয়াল করো, তুমি যখন পানিটাকে যখন বাষ্প করছো, এই যে তোমার পানি, এটা ছিল লিকুইড ফর্মে ছিল, এটাকে তুমি তাপ দিয়ে যখন বাষ্প করছো তখন কিন্তু হাইড্রোজেন আগের মতোই দুইটা আছে, অক্সিজেন আগের মতোই একটা আছে, জাস্ট লিকুইড ফর্ম থেকে এটা কি হয়েছে, ভ্যাপার ফর্ম হয়েছে, অর্থাৎ আমাদের তরল থেকে এটা বাষ্প হয়েছে। তার মানে এখানে শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু রাসায়নিক অবস্থার কোনরূপ পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে পানিকে বাষ্পে পরিণত করা। পানিকে বাষ্পে পরিণত করা, এটি হচ্ছে একটি ভৌত পরিবর্তন। আমরা যদি পরের এমসিকিউতে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে খোলা পাত্রে চুনা পাথরকে উত্তপ্ত করলে আমরা চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো বিক্রিয়াটা আমি যদি একটু যদি দেখাই, চুনা পাথর কিভাবে লেখে, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে তুমি পাবা ক্যালসিয়াম অক্সাইড, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। তো এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, তোমাকে বলেছে একমুখী, উভমুখী, সমানুকরণ নাকি পলিমারকরণ। তো তোমাদের বইতে এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটি একটি একমুখী বিক্রিয়া। তো আমাদের সঠিক উত্তর হবে একমুখী বিক্রিয়া। এগুলো মোটামুটি মুখস্থ টাইপ এমসিকিউ, তো এগুলো সহজেই তোমরা পারবা। তারপরে যদি দেখি কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে ডেল এইচ এর মান কি আসবে, নেগেটিভ। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা মনে রাখবো এইভাবে যে দুই ধরনের বিক্রিয়া, আমাদের বইতে দুই ধরনের বিক্রিয়া আছে যেগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা মনে রাখবো দহন বিক্রিয়া আর হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কোনটা, প্রশমন বিক্রিয়া হচ্ছে এসিড আর ক্ষারের বিক্রিয়ায় যে লবণ এবং পানি তৈরি হয়, এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হওয়ার বিক্রিয়াটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। আর অক্সিজেনের সাথে যদি কোনো কিছুর বিক্রিয়া হয় সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তো এই দহন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, মেইনলি তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে প্রশমন বিক্রিয়ার কথা কিন্তু বলা আছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আমরা যদি পরের এমসিকিউ, তারপরে যদি আমরা যদি খেয়াল করি একটু, আমাদের পরের এমসিকিউ যদি আমরা যদি দেখি, তো খেয়াল করো আমাদের পরের এমসিকিউটাতে আমাদের দেওয়া আছে কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, পরের এমসিকিউতে আমাদেরকে কিন্তু বলা হয়েছে কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা যদি খেয়াল করি কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, তো এটাও আমাদের এক প্রকার মুখস্থ এমসিকিউ, কারণ এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়া আসলে আমাদের ডেল এইচ এর মান হয় প্লাস 180 কিলো জুল, প্লাস 180 কিলো জুল। এই বিক্রিয়ার জন্য আমাদের ডেল এইচ এর মান প্লাস 180 কিলো জুল। তারপর এটা তো একটা একমুখী বিক্রিয়া, এটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া না, এটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার মান হচ্ছে ডেল এইচ এর মান -92 কিলো জুল। এটা কিন্তু বইয়ের একটা বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, একটা লাইট মনে হয় এদিকে মনে হয় ঝামেলা করছে, আমি একটু অফ করে দিই। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী এমসিকিউ যদি আমরা যদি দেখি 5 নাম্বার, নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে NO। তাহলে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? ভাই একটু আগে বলেছি এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এর আগের এমসিকিউতে বলেছি, দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এই বিক্রিয়ায় যখন আমরা, এটা একটা উভমুখী বিক্রিয়া, এই জন্য এরকম তীর চিহ্ন দেখা, উভয় দিকে তীর চিহ্ন দেওয়া, নাইট্রিক অক্সাইড যখন তৈরি হয় এই বিক্রিয়ায় আমাদের ডেল এইচ এর মান
হয় প্লাস 180 কিলো জুল। তার মানে এটা একটা তাপহারী বিক্রিয়া, এখানে ΔH এর মান ধনাত্মক, এটা একটা তাপহারী বিক্রিয়া এবং ΔH এর মান ধনাত্মক মানে হচ্ছে এই বিক্রিয়া 180 কিলো জুল তাপ শোষিত হয়, তাহলে এখানে 180 কিলো জুল তাপ শোষিত হয়। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু আমাদের 1, 2, 3 তিনটাই আমাদের সঠিক উত্তর। তারপরে যদি আমরা পরের এমসিকিউ যদি দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং HCl এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। দেখো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা লবণ, লবণ পানি তৈরি হচ্ছে, এখানে HCl এটা কিন্তু অ্যাসিড, আর এই যে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, যত অক্সাইড আছে এবং হাইড্রোক্সাইড আছে মানে O এবং OH যুক্ত যত যৌগ আছে ধাতব যৌগ তারা সবাই হচ্ছে আমাদের ক্ষার। তাহলে এটা কিন্তু আমাদের একটা ক্ষার, তাহলে আমরা বুঝতে পারলাম ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের লবণ এবং পানি তৈরি হচ্ছে। তাহলে লবণ এবং পানি তৈরি হচ্ছে, তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া, তার মানে 3 নাম্বার সঠিক। এখন একটা কথা মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের বইতে 4 প্রকার দেওয়া আছে, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন। আর বাকি যে বিক্রিয়াগুলো দেওয়া আছে প্রশমন, অধক্ষেপণ, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমার নন রেডক্স বিক্রিয়া, এগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা ভুল, এটা একটা নন রেডক্স বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এবং আমরা একটু আগে পড়েছি সকল প্রশমন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তার মানে এটা যেহেতু একটা প্রশমন বিক্রিয়া অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এটা একটা প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া হওয়ার কারণে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা জানি প্রশমন বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া হয় না, এগুলো নন রেডক্স বিক্রিয়া হয়। তারপরে যদি আমরা পরের এমসিকিউ যদি দেখি, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া মানে কি, তার মানে হচ্ছে এটা একটা আমাদের দহন বিক্রিয়া, কারণ অক্সিজেনের সাথে কোনো কিছুকে পোড়ালে সেটা আমরা কি হয়, দহন বিক্রিয়া হয়। তাহলে এটা দহন বিক্রিয়া এবং আমরা জানি সকল দহন বিক্রিয়াতে ΔH এর মান কি মাইনাস x কিলো জুল বলছে, x এর কোনো একটা মান থাকবে, তাহলে নেগেটিভ। তাহলে যখন ΔH এর মান নেগেটিভ তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তো পরীক্ষায় কিন্তু ওই ΔHটা নাও দেওয়া থাকতে পারে, পরীক্ষায় কিন্তু ΔHটা নাও দেওয়া থাকতে পারে। তো আমি তোমাদেরকে একটু কঠিন পরীক্ষার জন্য একটু এইভাবে একটু দেখাই। মনে করো পরীক্ষার মধ্যে ΔHটা নাই, হ্যাঁ, তো এটা নাই, ধরো এই যে ΔH ইকুয়াল টু -x কিলো জুল, এই জিনিসটা হয়তো বা নাই পরীক্ষায় দেখলা, তাহলে সেই ক্ষেত্রে এটা কোন ধরনের বিক্রিয়া কিভাবে বুঝবা? এই যে ভাইয়া অক্সিজেনের সাথে দহন, অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কি, দহন বিক্রিয়া। আর আমরা জানি সকল দহন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখি 8। তো একই বিক্রিয়া দেওয়া আছে, কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়া, এটি একটি দহন বিক্রিয়া, ওকে, এবং এটি একটি সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা মিলে একটা তৈরি হয়েছে। যদি দুটি যৌগ মিলে বা একাধিক মৌল বা একাধিক যৌগ মিলে যদি একটা মাত্র উৎপাদ তৈরি হয়, এখানে দেখো এখানে দুইটা বিক্রিয়ক, একটা বিক্রিয়ক দুইটা বিক্রিয়ক, আর উৎপাদ কয়টা, একটা। তো দুইটা মানে একের অধিক বিক্রিয়ক মিলে যদি একটা মাত্র উৎপাদ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি কি, সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আর এটা কি সংশ্লেষণ বিক্রিয়া কিনা, দেখো সংযোজন বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়াতে বিক্রিয়কগুলোর মৌলিক অণু হবে, তাহলে দেখো তো এটা শুধু কার্বন আছে, কার্বন ছাড়া কিছু আছে নাই, এখানে শুধু অক্সিজেন আছে, অক্সিজেন ছাড়া কিছু আছে নাই। তাহলে মৌলিক অণু দিয়ে যদি কোনো বিক্রিয়ক হিসেবে কোন একটা সংযোজন বিক্রিয়ায় যদি শুধুমাত্র মৌলিক অণু থাকে তাহলে ওই বিক্রিয়াকে কিন্তু আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলে থাকি। যেমন আমি যদি বলি ধরো FeCl2 ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন, এদের বিক্রিয়ায় কি তৈরি হয়, ফেরিক ক্লোরাইড তৈরি হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, বাট এটা এখানে ক্লোরিন একটা মৌলিক অণু আর ফেরাস ক্লোরাইড কি একটা মৌলিক অণু না, এটা যৌগিক অণু। কেন, কারণ এখানে আয়রন আর ক্লোরিন দুইটা জিনিস আছে, তো দুইটা জিনিস দিয়ে যদি কোনো একটা অণু তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি যৌগিক অণু। আর একই জিনিস দিয়ে যদি বা একই মৌল দিয়ে যদি একটা অণু তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি মৌলিক অণু। তাহলে যেহেতু এখানে একটা যৌগিক অণু আছে তার মানে এটা শুধুই সংযোজন বিক্রিয়া, এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। যেমন আমি যদি বলি আরেকটা উদাহরণ, হাইড্রোজেন এবং আয়োডিন, এদের বিক্রিয়া কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো বিক্রিয়ক হিসেবে যে হাইড্রোজেন আছে এটা একটা মৌলিক অণু, এই যে আয়োডিন আছে এটা একটা মৌলিক অণু, তার মানে এটা একই সাথে একটা সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া। তো এখানেও দেখো কার্বন আছে, অক্সিজেন আছে, তো কার্বনের মধ্যে কিন্তু শুধুই কার্বন আছে, কার্বনের সাথে কিন্তু আর কেউ নেই, বা অক্সিজেনের সাথে কিন্তু আর কেউ নেই, তার মানে এরা সবাই হচ্ছে মৌলিক অণু। যেহেতু এরা একই এরা হচ্ছে মৌলিক অণু, বিক্রিয়ক হিসেবে মৌলিক অণু ব্যবহৃত হয়েছে এবং এটা একটা সংযোজন বিক্রিয়া, তার মানে যে সকল সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে মৌলিক অণু ব্যবহৃত হয় সে সকল সংযোজন বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু আমাদের 1, 2, 3 তিনটাই। ঠিক আছে, তো আমাদের
8টা এমসিকিউ কিন্তু এর মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিক 1 শেষ। তো টপিক 1 থেকে আমাদের এই পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এগুলো তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করে নিবে। এখন আসো আমরা টপিক 2 তে যাই। টপিক 2 হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এটা থেকে আমাদের মাস্ট বি প্রশ্ন আসবেই, আমাদের এমসিকিউ এখান থেকে আমাদের অবশ্যই আসবে। তো এটাকে আমরা একটু স্টার মার্ক করে রাখি। তো টপিক 2 তে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি, এবং জারক বিজারক, এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে। তো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া কি, এটা আশা করি তোমরা সবাই জানো। তাও একবার বলে দিই, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর ইলেকট্রন ছাড়ে কারা? বিজারক। তার মানে বিজারকের হয় জারণ আর জারকের হয় বিজারণ। এগুলো আশা করি তোমরা সবাই পারো। তো আমি এগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না, ক্লাসটাকে অযথা লেন্দি করবো না। তাহলে চলো আমরা এমসিকিউতে চলে যাই। কোনটি রেডক্স বিক্রিয়া? হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি রেডক্স বিক্রিয়া হচ্ছে, তোমরা পড়বা 4টা। কি কি? সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এর মধ্যে আমাদের যে সংযোজন বিক্রিয়া, সেটার ভেতরে কিন্তু সংশ্লেষণ বিক্রিয়াটা রয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু দহন রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া। তারপরে আসো এই বিক্রিয়াটা কিরকম বিক্রিয়া। দেখো, ম্যাগনেসিয়াম এটা একটা ধাতু, আর নাইট্রিক অ্যাসিড এটা একটা অ্যাসিড। এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা লবণ। আর সাথে আমাদের হাইড্রোজেন তৈরি হয়েছে। সাথে আমাদের কি তৈরি হয়েছে? সাথে আমাদের হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে এটা আসলে কি ধরনের বিক্রিয়া? এটা আমাদের কি ধরনের বিক্রিয়া হবে? আমাদের ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিড, এবং এদের বিক্রিয়ার ফলে আমাদের তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, এবং আমাদের হাইড্রোজেন তৈরি হচ্ছে। তো এটা আমাদের কি ধরনের বিক্রিয়া হবে? তো আমরা যদি খেয়াল করি বিক্রিয়াটার দিকে, এটা কি আমার পানি আছে, এখানে পানি তৈরি হয়েছে? না। তাহলে এটা কি প্রশমন বিক্রিয়া? না। তোমাদের মনে হতে পারে আচ্ছা এখানে অ্যাসিড আছে, তার মানে মনে হয় এটা প্রশমন বিক্রিয়া। না, এটা প্রশমন বিক্রিয়া না, কারণ এখানে পানি তৈরি হয়নি। তাহলে আমরা যদি একটু বিক্রিয়াটা একটু দেখি, দেখো, ম্যাগনেসিয়াম প্লাস 2 মোল নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন তৈরি করেছে। তো আমরা যদি বিক্রিয়ায় সমতা করলে আমরা দেখতে পাই এরকম। ম্যাগনেসিয়াম কিন্তু মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0, আর এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? 2+। তার মানে ম্যাগনেসিয়ামের জারণ মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে। আমরা জানি জারণ মান বাড়ে, তার মানে এখানে জারণ ঘটছে, আর যার জারণ ঘটে সে কি? বিজারক। তার মানে এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক। যারা ভুলে গেছো তারা আরেকবার জিনিসটা একটু আমার সাথে একটু রিভাইজ দিয়ে নাও। তারপরে আসো এইখানে দেখো, এইখানে নাইট্রেট -1 মাইনাস, আর এইচ কি? প্লাস। এখানেও কিন্তু নাইট্রেটটা মাইনাস। কেন? কারণ দুইটা নাইট্রেট মিলে 2- হয়ে গেছে। বাট এখানে হাইড্রোজেন কি? মুক্ত অণু না, তার মানে এখানে হাইড্রোজেন হচ্ছে 0। তাহলে দেখো H প্লাস, এইখানে ছিল আমাদের কি? +1, এখান থেকে হয়েছে 0। তাহলে 1 থেকে 0 হয়েছে মানে কি? কমে গেছে। আমরা জানি বিজারণের ক্ষেত্রে জারণ মান কমে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এখানে হচ্ছে একটা জারক। মনে রাখবা, যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে তার জারক। জারণে জারণ সংখ্যা বাড়ে, আর বিজারণের ক্ষেত্রে জারণ সংখ্যা কমে। ঠিক আছে? তো যেহেতু এখানে আমরা জারণ বিজারণ ফুল সিনারিওটাই দেখে ফেলতে পারছি, তাহলে তো আর আমাদের বলার অপেক্ষা রাখে না যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর জারণ বিজারণ বিক্রিয়াকে ইংরেজিতে কি বলে? রেডক্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেডক্স বিক্রিয়া। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা রেডক্স বিক্রিয়া। ওকে, তারপরে আমরা দেখি কোনটি বিজারক। আচ্ছা, আমি একটু ক্লাসটা একটু আমার সামনে রাখি, না হলে আসলে আমি বুঝি না। ক্লাসটা এমন হতে পারে হুট করে ওয়াইফাই ডাউন হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমার একটু বুঝতে সমস্যা হবে। আর বিজারকের ক্ষেত্রে আচ্ছা, তো তারপর আমরা যদি দেখি কোনটি বিজারক, তো আমরা বিজারক কিভাবে চিনবো? একটা মৌলের মধ্যে আমরা আসলে বিজারক কিভাবে চিনবো? বিজারক চেনার উপায় হচ্ছে, বিজারক কি করতে পারে? ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো বিজারক চেনার উপায় কি? যে ইলেকট্রন ত্যাগ করতে পারে, যার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে সেই বিজারক। তো আমরা প্রথমে দেখি আয়রন। তো এখানে আসলে আয়রনই আনসার হবে। তাও আমরা একটু চেক করি, কপার 2+। হ্যাঁ, আমরা জানি কপারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, মানে জারণ সংখ্যা 2। তা আমরা যদি খেয়াল করি, কপার 2+, সে যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু সে হয় কপার 3+। বাট কপার 3+ বলতে আসলে কিছু নাই। ঠিক আছে? কপার 3+, এই জিনিসটার আসলে কোনো অস্তিত্ব নাই, তার মানে এটা হবে না। তারপরে আমরা দেখি একটু জিঙ্ক 2+।
আমরা জানি জিঙ্কের সর্বোচ্চ জারণ সংখ্যাই হচ্ছে +2, তার মানে জিঙ্ক আরেকটি ইলেকট্রন ত্যাগ করলে হয়ে যাওয়ার কথা ছিল জিঙ্ক 3+, বাট জিঙ্ক 3+ বলতে কিছু নাই, কারণ জিঙ্ক সর্বোচ্চ 2টা ইলেকট্রনই ত্যাগ করতে পারে, তার মানে এটাও বিজারক হবে না। একটা কথা সবসময় মনে রাখবা, অক্সিজেন এই ব্যাটা জন্মগতভাবেই জারক, অক্সিজেন জন্মগতভাবে জারক, জন্মগত জারক, যেইখানেই অক্সিজেন পাবা একদম চোখ বুঝা ওই হচ্ছে জারক, ঠিক আছে, ওরে নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে বাকি আছে শুধু আয়রন। খেয়াল করো, আয়রন, এই আয়রন ব্যাটা দুই ভাবে জারণ করতে পারে, যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা পাই আয়রন 2+, আর আয়রন অনেক সময় 3টে ইলেকট্রন ত্যাগ করতে পারে অতি উত্তেজিত অবস্থায়, তাহলে তখন হয় Fe3+। আমরা Fe2+ কে বলি ফেরাস, Fe3+ কে বলি ফেরিক। তো আমরা দেখতে পাচ্ছি আয়রন ইলেকট্রন ত্যাগ করতে পারে, আয়রনের ইলেকট্রন ত্যাগ করার একটা বহুমুখী ক্ষমতা আছে, হ্যাঁ, দ্বিমুখী প্রতিভার অধিকারী আয়রন। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আয়রন, অর্থাৎ কোনটি বিজারক? আয়রন হবে বিজারক, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি কোনটি বিজারক পদার্থ, তো এই কি বিজারক কারা? যাদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে। তো এখানে আমি আর তো ব্যাখ্যায় যাচ্ছি না, সরাসরি উত্তর দিয়ে দিই Fe2+। কেন? কারণ Fe2+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে Fe3+ হতে পারে। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোনটি একই সাথে জারক এবং বিজারক দুইটাই হতে পারে, তো সেই ক্ষেত্রে অপশনে যদি Fe2+ থাকে তাহলে এটাই হবে আনসার। কেন বলতো? কারণ Fe2+ যদি আবার 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু সে আবার আয়রন হয়ে যায়, তো এই যে গ্রহণ করছে এই ক্ষেত্রে কিন্তু সে কি হয়ে গেছে? এই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু একটা জারক হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের Fe2+, এই যে এটার জন্য আমাদের Fe2+ হচ্ছে বিজারক, আর এটার জন্য আমাদের Fe2+ হচ্ছে জারক। কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের ঘটেছে জারণ, আর এই ক্ষেত্রে আমাদের ঘটেছে বিজারণ। আর আমরা জানি বিজারকের হয় জারণ আর জারকের হয় বিজারণ, ঠিক আছে। তো এদের এখনো যাদের এইগুলো নিয়ে কনফিউশন আছে, তোমরা মাথা ঠান্ডা করে পড়লে অবশ্যই কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে। তারপর আসুন কোন বিক্রিয়াটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে দেখি। ইলেকট্রনের স্থানান্তর কোনটাতে ঘটে? এটাতে ঘটবে না, কারণ এটা একটা প্রশমন বিক্রিয়া। এটাতে ঘটবে না, কারণ এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। এগুলো তোমরা পড়েছো, এখানে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে, এই সিলভার ক্লোরাইডের বর্ণ সাদা, এই জন্য এটাকে সিলভার দর্পণ বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রশমন বিক্রিয়া, এই জন্য এটা হচ্ছে না। এটা আমাদের একটা অদক্ষেপণ বিক্রিয়া, এই জন্য এটাও আমাদের এখানেও ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে না, কারণ প্রশমন এবং অদক্ষেপণ এগুলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, এগুলো জারণ বিজারণ বিক্রিয়া না। তারপর এটা হচ্ছে আমাদের একটা পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়াতেও কিন্তু আমাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কারণ হচ্ছে এই ক্ষেত্রেও আমাদের ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না বা স্থানান্তর ঘটে না, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। এখন আসলে আমরা একটু খেয়াল করে দেখি ক কিভাবে সঠিক হলো, একটু ব্যাখ্যা করে দিই তাহলে ভালো হবে তোমাদের জন্য। তাহলে ক্যালসিয়াম এটা যদি আমাদের HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাই ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তো আমরা যদি আমরা যদি ইলেকট্রনের ঘটনাটা যদি দেখি, ক্যালসিয়াম এখানে কিন্তু 0, বাট এখানে ক্যালসিয়াম কিন্তু 2+, তারপর H এখানে প্লাস, এখানে কিন্তু 0, ক্লোরিন এখানেও মাইনাস, এইখানেও মাইনাস। তার মানে এই বিক্রিয়ায় ক্লোরাইড হচ্ছে দর্শক আয়ন। তোমরা মনে হয় অধ্যায়ে পড়েছো, যার ইলেকট্রনের আদান প্রদান হয় না তাকে দর্শক আয়ন বলে। তাহলে আমরা কিন্তু এই কথাটা একটু লিখে রাখতে পারি, এই বিক্রিয়ায় আমাদের দর্শক আয়ন হচ্ছে ক্লোরাইড। এখন আসলে আমরা জারণ বিজারণটা একটু চেক করে দিই। আমরা যদি খেয়াল করি, ক্যালসিয়াম 0 থেকে 2 হয়েছে, তার মানে বেড়েছে। কখন বাড়ে? জারণের ক্ষেত্রে জারণ মান বাড়ে, অর্থাৎ এই বিক্রিয়ায় ক্যালসিয়াম হচ্ছে আমাদের বিজারক। আর ক্লোরাইড তো চেঞ্জ হয় নাই, ক্লোরাইড হচ্ছে দর্শক আয়ন। আর H+ কি হয়েছে? হাইড্রোজেনে পরিণত হয়েছে। তার মানে +1 থেকে 0 হয়েছে, জারণ মান কমলে বিজারণ ঘটে, অর্থাৎ এই বিক্রিয়ায় এই যে আমাদের HCl এটা কিন্তু আমাদের একটা জারক, বা বলতে পারো আমাদের H+ আয়নটা হচ্ছে আমাদের একটা জারক। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আসো কোনটি জারণ ও বিজারণ উভয় সম্ভব। জারণ ও বিজারণ উভয় সম্ভব মানে কি? জারণ মানে হচ্ছে কোনটা ইলেকট্রন ত্যাগ সম্ভব এবং একই সাথে সে ইলেকট্রন গ্রহণও করতে পারবে। কার পক্ষে ইলেকট্রন ছাড়া এবং গ্রহণ করা দুইটাই সম্ভব? এই যে Fe2+, অলরেডি দেখাই ফেলছি কিন্তু একটু আগে, যে এই যে Fe2+, সে যখন ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয় তখন এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আবার ওই একই Fe2+,
Fe2+ যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রনে পরিণত হয় তখন সেটা কিন্তু আমাদের বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে বা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসো, কোনটি একই সঙ্গে জারক ও বিজারক? একই অঙ্ক, তাই না? জারক মানে কি? জারক মানে যার বিজারণ ঘটবে। জারকের কি ঘটে? বিজারণ। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে যার। আর বিজারক মানে কি? যার জারণ ঘটবে। জারণ মানে কি? যার ইলেকট্রন ত্যাগের ক্ষমতা আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর Fe2+। একই ব্যাখ্যা, তো আমি আর এটা লিখছি না, বারবার একই জিনিস লেখার দরকার নেই। তারপর আসো, কোনটিতে জারণ বিজারণ ঘটে? জারণ বিজারণ মানে কি? রেডক্স। আমরা জানি দহন বিক্রিয়ায় রেডক্স ঘটে। প্রশমন, অদক্ষেপণ, পানি যোজন, আর্দ্র বিশ্লেষণ, এগুলো কিন্তু রেডক্স বিক্রিয়া না। রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে চারটা, আমি একটু লিখে দিই। জারণ বিজারণ হচ্ছে চারটা। কি কি? সংযোজন, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। বিয়োজন, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। প্রতিস্থাপন, এটাও কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর লাস্টে হচ্ছে আমাদের দহন, এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি এই বিক্রিয়াটিতে কোনটি জারক? জারক মানে কি? জারক হচ্ছে যার কার বিজারণ ঘটে। বিজারণ, 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 বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তো আমরা আসলে যখন হিসেব করব তখন আসলে জিনিসটা এমন হয়, বিজারণ কার হয়? জারণ মান কমবে, জারণ মান কমবে। আমরা দেখবো যার জারণ মান কমে গেছে সেই হচ্ছে আসলে আমাদের জারক। তো আমরা যখন বিক্রিয়াটা একটু যদি লিখি, এখানে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে আমাদের তৈরি করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে জিঙ্ক হচ্ছে +2, অক্সিজেন -2, কার্বন মুক্ত মৌল 0, এখানে জিঙ্ক হয়ে গেছে 0, এখানে -2, এখানে +2। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের অক্সিজেন এখানে দর্শক আয়ন, কারণ এখানেও -2, এখানেও -2, তাহলে আগে দর্শকটা লিখে নিই। হ্যাঁ, দর্শক আয়ন আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শক আয়ন হচ্ছে O2-। এখন আসলে আমরা জারণ আর বিজারণটা হিসেব করি। তো আমরা যদি একটু হিসেব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ছিল 2+, হয়ে গেছে 0। তাহলে কি কমে গেছে না? কমে গেছে। তাহলে কমে গেছে মানে কি? এখানে জারণ মান কমছে, তার মানে ওর বিজারণ ঘটছে। অর্থাৎ এখানে আমাদের জিঙ্ক অক্সাইড, এই যে জিঙ্ক অক্সাইড, এই ব্যাটাই হচ্ছে আমাদের জারক। আমাদের কিন্তু জারকই যাইছে, জারক। তাহলে জিঙ্ক অক্সাইড হচ্ছে জারক। আর আমাদের কার্বন 0 ছিল, 0 থেকে কি হয়েছে? +2 হয়েছে, মানে জারণ মান বাড়ছে, তার মানে এখানে জারণ ঘটেছে। অর্থাৎ কার্বনটা কিন্তু আমাদের এই বিক্রিয়ার জন্য কি? বিজারক। তাহলে আমরা বুঝে ফেললাম আমাদের জিঙ্ক অক্সাইড এটা হচ্ছে আমাদের জারক। সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। 17 সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য জারক। তো আশা করি বুঝতে পেরেছো এটা। হ্যাঁ, অনেক আস্তে ধীরে পড়াচ্ছি যাতে করে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে তোমরা বুঝতে পারো। তারপর দেখো, এবং একই টাইপের এমসিকিউ আমি প্রচুর রেখেছি যাতে করে প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়। তারপর দেখো, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? আচ্ছা, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? আগে তো বিজারককে সেটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইড, কার্বন 2 মোল কার্বন মনোক্সাইড তৈরি করে। তো আমরা যদি দেখি, কার্বন এখানে হচ্ছে +4, কেন? কারণ অক্সিজেন দুইটা, তো 2 দুগুণে 4, কার্বন 0, এখানে কার্বন হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে -2। তো আমাদের বিজারককে, বিজারক হচ্ছে যার জারণ মান বাড়ে, তাই না? বিজারক হচ্ছে যার জারণ মানটা বেশি, বিজারক হচ্ছে যার জারণ মান বেশি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কার্বন এখানে ছিল 0, 0 থেকে হয়েছে কত? +2। ঠিক আছে না? 0 থেকে +2। বাট কথা হচ্ছে আমাদের এখানে বিজারক কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? তার মানে এখানে কি ঘটছে? জারণ ঘটছে, জারণ ঘটছে। তার মানে এখানে বিজারক হচ্ছে আমাদের কার্বন, কার্বন হচ্ছে বিজারক। ঠিক আছে, তাহলে কার্বন, এক একটা কার্বন কয়টা করে ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। মানে ঘটনাটি এরকম ঘটছে, কার্বন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? কার্বন 2+ পরিণত হয়েছে। বাট আমাদের একটা কথা একটু বোঝো ভাইয়া, এখানে উৎপাদে কার্বন 2+ কয়টা আছে? কার্বন 2+ 2টা না? আচ্ছা, তাহলে উৎপাদে যদি কার্বন 2+ যদি 2টা থাকে, হ্যাঁ 2টা, তাহলে একটা কার্বন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে 2টা C2+ তৈরি করছে। তাহলে আমি এইভাবে লিখতে পারি না? তাহলে দেখো, যেহেতু আমাদের উৎপাদে 2টা কার্বন 2+,
তার মানে এখানে দুইটা কার্বন লাগবে। এক একটা কার্বন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা কার্বন মোট কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4টা। তাহলে দুইটা কার্বন 4টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন 2+ তৈরি করছে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। কার্বন ডাই অক্সাইড এবং কার্বনের বিক্রিয়া যখন 2 মোল কার্বন মনোক্সাইড তৈরি হয়, তখন বিজারক কার্বন সে 4টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, বিজারক কার্বন সে 4টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এইভাবে করব না, একটু ভুল হয়েছে, সরি, ভুলে এটা করে ফেলছি। এরকম না, দুইটার হিসেব হবে না, কারণ এখানেও তো কার্বন আছে। সরি, দুইটা কার্বনের একটা তো এখান থেকে আসছে। আচ্ছা, এখানে 2 হবে আনসার। ঠিক আছে, আনসার হচ্ছে 2। হ্যাঁ, এটা 2 হবে। 2 কার্বন 0 থেকে 2+ হয়েছে। এই যে আরেকটা কার্বন, যে এখানে যে দুইটা কার্বন, একটা কার্বন তো এখান থেকে গেছে, বুঝতে পারছো? তাহলে এখানে বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে? বিজারক 2টা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, এটা মনে রাখবা। এটা ঠিক আছে, বিজারক 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটা শুধু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো কোনটি শুধু জারক রূপে ক্রিয়া করে? জারক মানে কি? সে শুধু ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ইলেকট্রন ত্যাগ করার তার কোনো ক্ষমতা নেই। Fe2+, সে কিন্তু ইলেকট্রন ত্যাগও করতে পারে, ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হতে পারে। Sn2+, হ্যাঁ, আচ্ছা আমি একটু লিখি, Fe2+, সে ইলেকট্রন ত্যাগ করতে পারে। Fe2+, সে ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারে। তার মানে সে শুধু জারক না, সে বিজারক। তারপর Sn2+, সেও কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে Sn4+ হইতে পারে। আবার 2টা ইলেকট্রন গ্রহণ করে শুধু SN ও পরিণত হইতে পারে। আবার দেখো এই যে Sn2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে SN ও হইতে পারে। তার মানে Sn2+ কিন্তু জারক এবং বিজারক দুইটাই। আবার কপার+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Copper2+ হইতে পারে। আবার Copper+, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কপারেও পরিণত হইতে পারে। তার মানে কপারের ক্ষেত্রেও কিন্তু আমাদের জারক এবং বিজারক দুইটাই হওয়া সম্ভব Copper+-এর ক্ষেত্রে। তারপর আমরা যদি দেখি Fe2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারে। আবার Fe2+ কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রনও হতে পারে। তার মানে এটাও হবে না, এটাও জারক বিজারক দুইটা হিসেবেই কাজ করে। তাহলে একটাই বাকি আছে, সেটা কি? Fe3+। দেখো Fe3+, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে হওয়ার কথা Fe4+, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে Fe4+ হয় না, Fe4+ হওয়া সম্ভব না। তার মানে Fe3+ এর কাছে শুধু একটাই অপশন আছে, সে একবারে যদি 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে ফেলে তাহলে সে সরাসরি Fe হইতে পারে। তার মানে আমরা বুঝে ফেললাম যে আয়রন 3+, সে শুধুমাত্র জারক রূপে ক্রিয়া করে। তো শুধুমাত্র জারক রূপে ক্রিয়া করার অধিকার আছে এখানে আয়রন 3+, বাকিরা জারক এবং বিজারক উভয় হিসেবে আচরণ করতে পারে। আমরা যে পরে এমসিকিউ দেখি, নিচের কোনটি জারক পদার্থ? অক্সিজেন। সবসময় মনে রাখবো অক্সিজেন জন্মগতভাবে জারক, বলছিলাম না অক্সিজেন জন্মগতভাবে জারক। তার মানে বাকি 3টা কিন্তু বিজারক, এগুলো কিন্তু বিজারক। তার মানে এগুলো একটু মুখস্থ রেখো, কারণ কোনো সময় অপশনে আসতে পারে নিচের কোনটি বিজারক। মনে রাখবো হাইড্রোজেন H2S, হাইড্রোজেন সালফাইড আর মিথেন, এরা হচ্ছে বিজারক। কোনটি জারক পদার্থ? H2O2, মনে রেখো। হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও একটা জারক পদার্থ। তো এই লিস্টগুলো বাসায় বানাই নিবা, তাহলে বাকিগুলা বিজারক। ঠিক আছে, তারপর আসো এই বিক্রিয়ায় কোনটার বিজারণ ঘটেছে? বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তার মানে জারক আর জারকের জানে কি হয়, কোনটার জারণ মান কমবে, জারকের জারণ মান কমে। তো আমরা চেক করে দেখবো কোনটার জারণ মান কমে। তো আমরা যদি বিক্রিয়া দেখি, দেখো এটা, আচ্ছা লিখি নিচে আরেকবার লিখি, Sn2+ আর Fe3+ বিক্রিয়া করে তৈরি করে Sn4+ আর Fe2+। বিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে। দেখো Sn2+, 2+ থেকে হয়েছে 4+, তো 2+ থেকে যদি আমাদের 4+ হয়, বাড়ছে না? জারণ মান বাড়ছে না? তাহলে জারণ মান বাড়লে কি হয়? জারণ হয়। তার মানে এটা হচ্ছে বিজারক, এটা একটা উৎকৃষ্ট জাতের বিজারক। শুধু বিজারক বলে ভুল হবে, সে একদম মানে ঘোষণা দিয়ে বিজারক, বিজারক। দেখো বিজারক। আর ওর কি হয়েছে দেখো, 3+ থেকে 2+ হয়েছে, কমছে না? কমছে মানে কি? ওর বিজারণ হয়েছে, বিজারণ ঘটছে। বিজারণ ঘটার মানে কি? Fe3+ হচ্ছে, এবারটা হচ্ছে একটা জারক। তাহলে আমাকে বলছে কোনটার বিজারণ ঘটছে? সঠিক উত্তর হচ্ছে Fe3+। Fe3+ এর বিজারণ ঘটেছে। তারপর দেখো, তা আমাদের দ্বিতীয় টপিকও কিন্তু শেষ হয়ে গেল। আমরা প্রথম 2টা টপিক পড়ে ফেলছি এবং আশা করি প্রথম 2টা টপিক থেকে তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো।
তো আমরা যদি এরপর টপিকটা যদি একটু দেখি, এরপর টপিকটা খেয়াল করো। এরপর টপিক হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয়। এটা খুবই সহজ একটা টপিক। জারণ সংখ্যা নির্ণয় তো তোমরা সবাই পারো, তাই না? ওই যে যার জারণ সংখ্যা বের করবে তাকে এক্স ধরতে হবে, ঠিক আছে? তো এগুলো একটু বাসে একটু পড়ে নিবা, আমি আর তো ডিটেলসে যাচ্ছি না। দেখো প্রথম বলছে H2S2O7, এটা একটা নাম আছে, এটাকে বলে অলিয়াম। অলিয়াম, হ্যাঁ, H2S2O7 অলিয়াম। তো বলছে অলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত? তো আমরা জানি পুরো যৌগের জারণ মান হচ্ছে 0। পুরো যৌগের জারণ মান কিন্তু 0। তাহলে পুরো যৌগের জারণ মান যদি 0 হয়, তাহলে এখন আমরা বের করবো কি? সালফারের জারণ মান বের করবো। তো আমরা লিখতে পারি বা হাইড্রোজেনের জারণ মান আমরা কিন্তু জানি +1। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে 2 একে 2। যার জারণ মান বের করবো তাকে কি ধরতে হয়? x। এখানে সালফার আছে কয়টা? 2টা, তার মানে 2x প্লাস অক্সিজেন হচ্ছে 7টা। আমরা জানি এক একটা অক্সিজেনের জারণ মান কত? -2। এগুলো তো মুখস্থ, তাই না? হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের -2, এগুলো তো মুখস্থ থাকা উচিত। তারপর আসো 2 + 2x, 7 দুগুণে 14, এই যে প্লাসে মাইনাসে -14। তো আমরা হিসাব করলে আমরা এখান থেকে পাই 2x সমান 12, -12 ওইদিকে গেলে 12 হয়ে যাবে। তার মানে অলিয়ামে আমাদের x এর মান হচ্ছে +6, অর্থাৎ অলিয়াম বা H2S2O7 এ আমাদের সালফারের জারণ মান হচ্ছে +6। তারপর যদি আমরা দেখি পরেরটা, সালফিউরাস অ্যাসিড H2SO3, এটাকে বলে সালফিউরাস অ্যাসিড। তো সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? তো আমরা এই কিভাবে আগের মতো সালফিউরাস অ্যাসিডের জারণ মান ধরে নিলাম 0 পুরো যৌগের। তো হাইড্রোজেন 2টা, 2 একে 2, সালফারের বের করব x, অক্সিজেন হচ্ছে প্লাসে মাইনাসে -3 দুগুণে 6। তাহলে হিসাব করলে x এর মান আসবে +4, অর্থাৎ সালফিউরাস অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4। তারপর দেখো ক্যালসিয়াম হাইড্রাইড, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? তো আমরা সবসময় একটা কথা মনে রাখবা, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 অথবা -1 হতে পারে, অঙ্ক করার দরকার নেই। যদি ধাতুর সাথে থাকে তাহলে হাইড্রোজেনের জারণ মান -1। তাও আমরা যদি চেক করতে চাই, আর যদি হাইড্রোজেনটা যদি ক্লোরিনের সাথে থাকতো, অধাতুর সাথে, তাহলে হাইড্রোজেনের মান হতো +1। মনে রাখবা হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে হাইড্রোজেন -1, অধাতুর সাথে থাকলে +1। তারপর আমরা যদি একটু দেখি, তো ক্যালসিয়াম বের করবো x, হাইড্রোজেন হচ্ছে 2 একে 2, তো ওই পাশে চলে গেলে আমাদের চলে আসবে কত? আচ্ছা হাইড্রোজেন বের করবো, তাই না? আচ্ছা সরি হাইড্রোজেন বের করবো। তাহলে হাইড্রোজেন কত? x ধরতে হবে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 2 আর হাইড্রোজেন হচ্ছে 2x। তাহলে 2x = -2। তার মানে ক্যালসিয়াম হাইড্রেটের সাথে যখন থাকে, হাইড্রোজেন যখন ক্যালসিয়ামের সাথে থাকে, তখন হাইড্রোজেনের জারণ মান -1। তারপরে দেখো ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? তো আমরা যদি পুরো যৌগের নাম লিখি Fe3O4, এটা সমান 0। তাহলে আয়রন, তাহলে 3x, অক্সিজেন হচ্ছে 4টা, 4 দুগুণে 8, -8। তো এখান থেকে লেখা যায় 3x = 8। তাহলে x এর মান আসবে +2.66 বা 2.67। তাহলে ফেরোসোফেরিক অক্সাইড এটাকে বলে, এটাতে আমাদের আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 2.66। তারপর স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? মনে রাখবা স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -2। স্বাভাবিক অক্সাইডে -2। তারপর পারঅক্সাইড যেগুলো আছে সেগুলোতে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2। এগুলো মনে রাখতে হবে। তারপর আসো এই যে এটা হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড কিভাবে চিনবা? যে সকল অক্সাইডে অক্সিজেনও 2টা থাকে, আবার ধাতুটাও 2টা থাকে, পটাশিয়াম 2টা, অক্সিজেন 2টা, পারঅক্সাইড। তাহলে এখানে পারঅক্সাইড অক্সিজেন জারণ সংখ্যা কত? -1। তাও তুমি যদি না জানো তাহলে তোমার তো হিসাব করতে হবে। তাহলে হিসাব করো, K2O2 সমান 0, অক্সিজেনের জারণ মান বের করবা, তার মানে 2x ধরে নাও। পটাশিয়াম হচ্ছে 1, তাহলে 2 একে 2। তো এটা হিসাব করলে 2x সমান -2, x এর মান -1। তাহলে পটাশিয়াম পারঅক্সাইড। শুধু কি পটাশিয়াম পারঅক্সাইড? এরকম আর অপশন কি কি থাকতে পারে? হাইড্রোজেন পারঅক্সাইড থাকতে পারে পরীক্ষায়, জৈব পারঅক্সাইড থাকতে পারে, এগুলো তো কিন্তু অক্সিজেনের জারণ মান -1। তারপর সোডিয়াম Na2O2, সোডিয়াম পারঅক্সাইড থাকতে পারে, লিথিয়াম পারঅক্সাইড থাকতে পারে, এগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তো আমরা যদি তারপরে যদি দেখি
KO2 এটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড কিভাবে চিনবে? এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, যেখানে ধাতু থাকবে কম, অক্সিজেন থাকবে বেশি। তাহলে এখানে অক্সিজেন যাওয়ার সংখ্যা কত? -1/2। এটা তো মুখস্থ, আসলে আমরা অঙ্ক করে বের করি। KO2 সমান 0। তো অক্সিজেন বের করবে, তাহলে অক্সিজেন 2x, পটাশিয়াম হচ্ছে একটা, তার মানে +1 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/2। শেষ। ঠিক আছে, তো এগুলো কিন্তু সহজ সহজ এমসিকিউ, আশা করি এগুলো সবাই পারবে। তারপরে যদি দেখি পার অক্সাইড যোগে অক্সিজেনের যাওয়ার সংখ্যা কত? -1। অলরেডি বলছি, সাধারণ অক্সাইড বা স্বাভাবিক অক্সাইডে -2, পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। তারপর দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যোগে হাইড্রোজেনের যাওয়ার সংখ্যা কত? দেখো লিথিয়াম আর অ্যালুমিনিয়াম দুইজনই কিন্তু কি? দুইজনই ধাতু, তাহলে অঙ্ক না করেও বের করা যায়। ধাতুর সাথে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেনের যাওয়ার সংখ্যা কি হয়? -1। তাও যদি তুমি ম্যাথ করে যদি দেখতে চাও, মানে ম্যাথমেটিক্যালি যদি বের করতে চাও, এই পুরোটা সমান হচ্ছে 0। তাহলে লিথিয়াম হচ্ছে 1, অ্যালুমিনিয়াম হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে 4টা, 4x। তাহলে 4x ইকুয়াল টু +4, এদিকে গেলে হবে -4। তাহলে x ইকুয়াল টু 4, 4 কাটলে -1। বুঝতে পারছো? বাট এমসিকিউতে এত সময় কই আমাদের, তো আমরা এই হিসাব করে ফেলবো। আচ্ছা, হাইড্রোজেন কার সাথে আছে? দুইটা ধাতুর সাথে আছে, তার মানে হাইড্রোজেন হচ্ছে অধাতু, আর অধাতু হলে হাইড্রোজেন যাওয়ার সংখ্যা হয় -1। হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে হাইড্রোজেনের যাওয়ার সংখ্যা হয় -1, আর হাইড্রোজেন যদি অধাতুর সাথে থাকে তাহলে হাইড্রোজেনের যাওয়ার মান হয় +1। তারপর দেখো KMnO4, এটা আমাদের খুব বেশি পপুলার একটা এমসিকিউ, একটা যৌগ KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যাওয়ার সংখ্যা কত? এটা মুখস্থ রাখবা, +7। তা আমি করে দেখাই। পটাশিয়াম 1, ম্যাঙ্গানিজ বের করবা x, অক্সিজেন 4টা, 4 দুগুণে -8। তো ওইদিকে গেলে এটা +7 হয়ে যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যাওয়ার সংখ্যা +7। তারপর আসো পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ যৌগ। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের যাওয়ার সংখ্যা, এটাও মুখস্থ রাখবা, +6। যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই, পটাশিয়াম ডাইক্রোমেট পুরোটা হচ্ছে 0, পটাশিয়াম 2, 2 একে 2, ক্রোমিয়াম 2x, অক্সিজেন হচ্ছে 7 দুগুণে -14। তাহলে 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু আসবে +6। ঠিক আছে, তারপর NO3-, আচ্ছা এটা কিন্তু আয়ন, এই যে মাইনাস আছে এখানে একটা মাইনাস, আয়নে যাওয়ার সংখ্যা কি হয়? ওই চার্জের সমান হয়। তাহলে NO3-, এটার যাওয়ার সংখ্যা কত? -1। মানে এটা তার মুক্ত যৌগ না, এটা যৌগ না, এটা একটা আয়ন। আয়নের যাওয়ার সংখ্যা হয় ওই আয়নের মানের সমান। তাহলে এখান থেকে আমরা কি বের করবো? নাইট্রোজেনের যাওয়ার সংখ্যা। তার নাইট্রোজেন হচ্ছে x, অক্সিজেন হচ্ছে 3টা, তাহলে 3 দুগুণে 6, -6 ইকুয়াল টু -1। তাহলে x ইকুয়াল টু -1 +6। তাহলে নাইট্রেট আয়নে নাইট্রোজেনের যাওয়ার সংখ্যা হচ্ছে +5। নাইট্রেট আয়নে নাইট্রোজেনের যাওয়ার সংখ্যা হচ্ছে +5। তো আমরা যদি পরের এমসিকিউ দেখি, সালফেট, এটাও কিন্তু একটা আয়ন, যৌগমূলক। তো যৌগমূলকের যাওয়ার সংখ্যা তার চার্জের সমান হয়, -2। তাহলে এখানে সালফারের যাওয়ার সংখ্যা বের করবা, x, অক্সিজেন হচ্ছে 4টা, 4 দুগুণে -8। তাহলে x ইকুয়াল টু -2 + 8, x এর মান আসবে +6, x ইকুয়াল টু +6, আনসার হচ্ছে +6। দেখছো, সহজ। তারপর দেখো সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, পরীক্ষায় এটা লেখা থাকবে না, বাংলায় লেখা থাকতে পারে সোডিয়াম থায়োসালফেট। তোমার মাথায় রাখতে হবে সোডিয়াম থায়োসালফেট হচ্ছে Na2S2O3। তাহলে এই যৌগের যাওয়ার মান কত? তো আমি এটা এইভাবে করে ফেলি, সোডিয়াম হচ্ছে সালফারের যাওয়ার মান, সোডিয়াম হচ্ছে 2 একে 2, কারণ সোডিয়াম একটা ক্ষার ধাতু। সালফারের যাওয়ার মান বের করবো, সালফার 2টা, তাহলে 2x, অক্সিজেন 3টা, 3 দুগুণে -6 ইকুয়াল টু 0। তাহলে 2x -4 ইকুয়াল টু 0, এদিকে গেলে +4 হয়ে যাবে। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের যাওয়ার সংখ্যা হচ্ছে +2। ঠিক আছে, তারপরে এটাকে কি বলে? এটাকে বলে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রা, 4টা সালফার, তো এই জন্য এটাকে বলে টেট্রা। আর সালফার যদি শেষে নাম থাকে তাহলে সালফারকে থায়ো বলে। সালফার যখন প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হয়, সাফিক্স প্রিফিক্স, এগুলো তোমরা কলেজে পড়বা। তো সালফার যখন সাফিক্স হিসেবে ব্যবহার হয় তখন তাকে থায়ো বলে। ঠিক আছে, তাহলে এখানে সালফারের যাওয়ার সংখ্যা কত হিসাব করলে? সোডিয়াম হচ্ছে 2টা, 2, সালফার হচ্ছে 4টা, 4x, অক্সিজেন 6টা, 6 দুগুণে -12। তাহলে হিসাব করলে আমরা পাবো 4x, 2 আর 12 বিয়োগ করলে কত? -10, এদিকে গেলে +10। তো x এর মান আসবে 10কে 4 দিয়ে ভাগ করলে +2.5, আনসার হচ্ছে 2.5।
ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যোজনী কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হয়, দশমিক হয় না, বা জারণ সংখ্যা কিন্তু আমাদের দশমিকে আসে। ঠিক আছে, কারণ 2.5 দেখছি, এর আগে একটাতে 2.66 দেখছি, তাহলে আমাদের কিন্তু দশমিকে জারণ সংখ্যা আসে। তারপর আসো, নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা 0? তো এটার সঠিক উত্তর হচ্ছে এটাকে বলে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড CH2Cl2। এখানে কার্বনের যোজনী জারণ সংখ্যা হচ্ছে 0। কিভাবে কার্বনের জারণ সংখ্যা 0 আসো দেখি। পুরো যৌগের জারণ সংখ্যা কত? 0। এখানে ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, তো ক্লোরিন আর হাইড্রোজেন থাকলে, ক্লোরিন তো অধাতু, তাহলে অধাতুর সাথে যে হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন কি প্লাস, তার মানে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে প্লাস, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস। তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা না, 2 একে 2। কার্বন বের করবা x, ক্লোরিন কয়টা? 2টা না, 2 একে -2। তো এই যে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0, তার মানে x = 0। x কার জারণ সংখ্যা? x হচ্ছে কার্বনের জারণ সংখ্যা। তো মনে রাখবা, আমাদের এটাকে বলে মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন বলে। এই যৌগের নাম কি? এই যে আমরা লিখলাম H2CCl2, এই যৌগের নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। বা অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডাইক্লোরো। ডাই মানে 2টা, ডাইক্লোরো, 2টা ক্লোরিন, এই জন্য ডাইক্লোরো, আর 1 কার্বন বিশিষ্ট, এই জন্য মিথেন, ডাইক্লোরোমিথেন। তো এটার এমসিকিউ মানে এরপরে আরেকটা আছে এরকম, তো ওইখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? পুরো যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের x ধরবা, অক্সিজেন 3 দুগুণে -6, তো হিসাব করলে x = পাবা +5। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। তারপর যদি দেখি HClO4, এটাকে বলে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড, তো পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? তো পুরো পারক্লোরিক অ্যাসিডের জারণ সংখ্যা হচ্ছে 0। ক্লোরিন আছে, অক্সিজেন আছে, দুইটাই কিন্তু অধাতু, তার মানে এখানে হাইড্রোজেন হবে +1। ক্লোরিন বের করবো, অক্সিজেন 4 দুগুণে 8, -8, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে এখানে +7। পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা +7। ঠিক আছে, তো আমরা হাফ চলে আসছি, আমরা হাফ ওয়েতে আমরা চলে আসছি। আমাদের মোট 40টা এমসিকিউ কিন্তু সলভ হয়ে গেছে। তো আমরা এখন পরেরটাতে যাই। ডাইক্লোরোমিথেনে কার্বনের জারণ সংখ্যা কত? মাত্র বলছিলাম না ডাইক্লোরোমিথেন জানে কোনটা? H2CCl2। এটাকে অথবা এইভাবেও লেখা যায় CH2Cl2, একই কথা। তো ডাইক্লোরোমিথেনে কার্বনের জারণ সংখ্যা কিন্তু 0 পাইছি আমরা। তো এর সাথে আমাদের টপিক 3 শেষ। তো আমরা এখন টপিক 4 দেখব। তো টপিক 3 পর্যন্ত আমাদের কিন্তু শেষ। তো টপিক 4-এ আমাদের রেডক্স বনাম নন রেডক্স বিক্রিয়া এবং দর্শকায়ন এগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো এগুলো অলরেডি আমরা পড়ছি, আমরা কিন্তু অলরেডি কিন্তু এগুলো দেখে ফেলেছি, তাই না? আমরা দর্শকায়ন বের করে পারি না? এখন পারি। তো চলো আমরা একটু দেখি, তাও দেখি কোনটি রেডক্স বিক্রিয়া নয়, মানে ইলেকট্রনের স্থানান্তর হয় না কোথায়। প্রথমটাই আসলে সঠিক উত্তর, কারণ এটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। এখানে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পড়ে, সাদা অধঃক্ষেপ পড়ে। তো এই বিক্রিয়াটা যদি দেখো তাহলে আর হিসাব করার দরকার নেই, এটাই রেডক্স বিক্রিয়া নয়, এটা নন রেডক্স বিক্রিয়া, এটা অধঃক্ষেপণ বিক্রিয়া। এটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। এটা রেডক্স, দহন, প্রতিস্থাপন এগুলো সবই কি রেডক্স বিক্রিয়া। তারপর আসো বিক্রিয়ায় বিজারক কোনটি? বিজারককে যার জারণ মান বাড়বে সে হচ্ছে বিজারক। যার জারণ মান বাড়ে, বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে যার জারণ মান বাড়ে, ডানে গেলে বাড়ে। তো কোনটি বিজারক? দেখো কপার থেকে কপার 2+ হয়েছে, আর এখানে দেখো সিলভার প্লাস থেকে সিলভার হয়েছে। তার মানে আমরা যদি এখানে যদি লিখি, আবার এটি যদি লিখি কপার প্লাস সিলভার প্লাস বিক্রিয়া করে সিলভার প্লাস কপার 2+, তো দেখো কপার ছিল 0, 0 থেকে হয়েছে 2+, আর সিলভার প্লাস থেকে হয়েছে সিলভার হচ্ছে 0। তাহলে আমরা যদি দেখি এখানে বাড়ছে, কপার থেকে মানে 0 থেকে 2+ হয়েছে, তার মানে এখানে জারণ ঘটছে, অর্থাৎ কপারই হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় বিজারক। কারণ বিজারককে যার জারণ মান বাড়ে, 0 থেকে 2 হয়েছে, অর্থাৎ কপার হচ্ছে বিজারক। আর এখানে কিন্তু +1, 1 থেকে 0 হয়েছে, তার মানে কমছে, তার মানে ওর বিজারণ ঘটছে। বিজারণ ঘটার মানে কি? সিলভার হচ্ছে এখানে জারক, সিলভার আয়নটা হচ্ছে জারক।
ঠিক আছে। তারপর দেখো কোনটি জারিত হয়েছে। জারিত হওয়া মানে কি? জারিত 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 কে হয়? বিচারক নিজে জারিত হয়, অন্যকে বিচারিত করে বিচারক। তো কোনটি জারিত হয়েছে? বিচারক জারিত হয়েছে, যার জারণ মান বাড়ে সে জারিত হয়েছে। জারণ মান বাড়ে, আমরা জানি বিচারক জারিত হয়, ঠিক আছে, যার জারণ মান বাড়ে, যার জারণ মান বাড়ে। আচ্ছা ঠিক করে লিখে দিই, যার জারণ মান বাড়ে সে হচ্ছে জারিত হবে। তো এখানে জারণ মান কার বাড়ে? চলো দেখি। ক্যালসিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়। আমরা যদি জারণ মান গুলা দেখি 0 0, এখানে হচ্ছে +2 -1। তো ক্যালসিয়াম কিন্তু দেখো 0 থেকে +2 হয়েছে, তার মানে ওর জারণ ঘটছে। মানে জারণ ঘটাই মানে কি? জারিত হওয়া। তার মানে ওই বিচারক অর্থাৎ আমাদের এই বিক্রিয়ায় ক্যালসিয়াম সে জারিত হয়েছে। তো এখন আমরা 45 নাম্বার দেখি। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। তো এটি একটি প্রশমন বিক্রিয়া, এটি প্রশমন বিক্রিয়া। আর আমরা মনে রাখবো প্রশমন বিক্রিয়াতে লবণের আয়নগুলো হলো দর্শক আয়ন। লবণের আয়ন হলো দর্শক আয়ন, ঠিক আছে। প্রশমন বিক্রিয়াতে লবণের আয়ন হলো দর্শক আয়ন। তাহলে লবণকে পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে লবণ। তাহলে দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম প্লাস আর NO3-। এই দুটো হচ্ছে আমাদের দর্শক আয়ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে গরুর গ, ঠিক আছে। পটাশিয়াম প্লাস এবং NO3- এই দুটো হচ্ছে আমাদের দর্শক আয়ন। তারপর আমরা যদি দেখি কোনটি নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স কারা? প্রশমন, অধঃক্ষেপণ এগুলা। তাহলে প্রশমন বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। কোনটি নন রেডক্স বিক্রিয়া? এটা নন রেডক্স, এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া। এটা কিন্তু সংযোজন, এটা প্রতিস্থাপন। এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন, কারণ এই বিক্রিয়ায় জিঙ্ক হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক সালফেট তৈরি করে। এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া, সংযোজন। এটা বিয়োজন তো লিখে আছে বিয়োজন। এটা হচ্ছে অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ। তো অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। তারপর আমরা যদি দেখি এই বিক্রিয়ায় দর্শক আয়ন কয়টি। আচ্ছা দর্শক আয়ন মোট কয়টি সেটা বের করতে হবে। তো আমরা একটু দেখি এই বিক্রিয়ায় আমরা যে বিক্রিয়াটা এইভাবে লিখি, আমাদের 2FeCl2 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে আমাদের তৈরি করছে 2FeCl3। দর্শক আয়ন কয়টা চেক করি। Fe2 প্লাস, এটা হচ্ছে Fe3 প্লাস। এখানে ক্লোরিন হচ্ছে -1, এখানেও -1, বাট এখানে 0। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ক্লোরিন কয়টা মোট? এখানে ক্লোরিন কয়টা? এখানে 4টা ক্লোরিন, এখানে হচ্ছে মোট 4টা ক্লোরাইড, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 2টা ক্লোরাইড। তাহলে এভাবে লিখতে পারি, এখানে 4টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, আর এখানে মোট কয়টা? 6টা ক্লোরিন, 6টা ক্লোরিন। তো আমরা এই 4টা ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানে এই 6টা ক্লোরিনের মধ্যে কি আছে, এটাকে আমরা যদি এইভাবে ভাগ করি 4টা এবং 2টা, মানে 4টা ক্লোরিন আসছে এটা থেকে আর এই 2টা ক্লোরিন আসছে এটা থেকে। তা আমরা দেখো এই 4টা ক্লোরিন যে এখানেও ক্লোরাইড, এখানেও ক্লোরাইড, তার মানে এই যে 4টা যে হিসাব আছে এখানে কিন্তু ক্লোরাইড আয়নই হয়েছে। বাট এই যে আমাদের দুইটার হিসাব, এই যে দুইটার হিসাব, এখানে কিন্তু ক্লোরিন ছিল 0 আর এখানে কত হয়েছে? -1। তার মানে এখানে কিন্তু এই যে এই ক্লোরিন দুইটা থেকে যখন Cl- হয়েছে, এখানে কিন্তু আমাদের জারণ সংখ্যার কি হয়েছে? পরিবর্তন হয়েছে, মানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। বাট এই 4টা ক্লোরিন, এই যে এখানে যে ক্লোরাইড গুলো আছে 2Cl2, এই যে 2FeCl2, এখানে যে 4টা ক্লোরাইড, এখানে কিন্তু এখানেও ক্লোরাইড, এখানেও ক্লোরাইড, তার মানে এখানে কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় নাই। তার মানে আমাদের মোট 6টা ক্লোরিন থাকলো, 6টা ক্লোরিনের মধ্যে 2টা ক্লোরিন তাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। আর এখানে যে 4টা ক্লোরিন আছে, এই 4টা ক্লোরিনের জারণ সংখ্যা এখানেও -1, এদিকেও -1। বাট এখানে যে 2টা ক্লোরিন আছে সেখানকার জারণ সংখ্যা এখানে -1, বাট এখানে কত? 0। তার মানে 2টা ক্লোরিনের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, আর 4টা ক্লোরিনের কিন্তু জারণ সংখ্যা
চেঞ্জ হয় নাই। অর্থাৎ আমরা দর্শক আয়ন কারা, যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তারা হচ্ছে দর্শক আয়ন। তার মানে এখানে আমাদের দর্শক আয়ন হচ্ছে 4টি ক্লোরাইডের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, তারপর দেখি এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। এক্ষেত্রে এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার এখানে দেখো মৌলিক অণু আছে, এই যে মৌলিক অণু থাকলে সকল মৌলিক অণু বিশিষ্ট সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। আবার সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কি রেডক্স বিক্রিয়া। তার মানে সঠিক উত্তর হচ্ছে সব কয়টি, এখানে সঠিক উত্তর হচ্ছে সব কয়টি। ঠিক আছে, এটা একই সাথে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, আর সংযোজন বিক্রিয়া মানে কি রেডক্স বিক্রিয়া। তারপর যদি দেখি আমরা এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়েছে, এই যে অক্সিজেনের সাথে, আর অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে সেটাকে আমরা কি বলি দহন বিক্রিয়া। আর সকল দহন বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া। আবার এখানে দেখো দুইটা মিলে একটা তৈরি করছে না, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার যদি অপশনে থাকতো এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া, সেটাও কিন্তু সঠিক, কারণ ম্যাগনেসিয়াম একটা মৌলিক অণু বা পরমাণু, এটাও কিন্তু একটা মৌলিক অণু। তার মানে এটা একই সাথে 4টা জিনিস মিল করে, এটা দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। মানে যদি অপশনে যদি সংশ্লেষণ থাকতো সেটাও কিন্তু রাইট হতো। তারপরে আসুন অ্যাসিড HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে। তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া কিন্তু ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। প্রশমন বিক্রিয়া, সকল প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, মানে এখানে তাপ উৎপন্ন হয়। সঠিক উত্তর 1, 2, 3। আমরা জানি প্রশমন বিক্রিয়া এবং দহন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, সঠিক উত্তর 1, 2, 3। তারপর যদি দেখি ইলেকট্রন আদান প্রদান ঘটে না প্রশমন বিক্রিয়ায়, আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায়, পানি যোজন বিক্রিয়ায়, কারণ এগুলো সব নন রেডক্স বিক্রিয়া। ইলেকট্রন আদান প্রদান ঘটে না কোন বিক্রিয়ায়? নন রেডক্স বিক্রিয়ায়। আমরা জানি রেডক্স বিক্রিয়া 4টা: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এগুলো কিন্তু সব নন রেডক্স বিক্রিয়া। তো এর সাথে আমাদের টপিক 4ও শেষ। তো আমাদের কিন্তু আর একটা টপিক শুধু বাকি আছে, আমরা 4 পর্যন্ত শেষ করে ফেলেছি। আমাদের লাস্ট টপিক, এই টপিকে আমাদের এমসিকিউ সংখ্যা একটু বেশি। এই টপিকে আমাদের প্রায় 28টার মতো এমসিকিউ আছে। তো এই টপিকে আমরা বিশেষ বিক্রিয়া এবং শিল্পোৎপাদন নিয়ে পড়াশোনা করব। চলো দেখি কোনটি পানি যোজন বিক্রিয়া। পানি যোজন মানে কি? যে বিক্রিয়ায় পানি যুক্ত হয়, এই যে এটা পানি যোজন বিক্রিয়া। কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে 7 অণু পানি দেখো কোনো বিক্রিয়া করে না, জাস্ট এটার উপরে এসে পড়েছে। পানি যোজন বিক্রিয়াকে আমরা ক্যালাস যৌগ বলি, এই বিক্রিয়াগুলোকে আমরা ক্যালাস যৌগ বলি। পানি যোজন বিক্রিয়া হচ্ছে এটা। যেমন আরেকটা পানি যোজন বিক্রিয়ার উদাহরণ দেওয়া যায়, ফেরাস সালফেটের সাথে মনে করো 7 অণু পানি যদি যুক্ত হয়, তাহলে আমরা পাই ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি। এটাকে আমাদের গ্রিন ভিট্রিয়ল বলে বা সবুজ ভিট্রিয়ল বলে। তো এটা একটু মনে রাখবা। তারপরে 1 অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয়? মাত্র লিখলাম 7 অণু পানির সাথে। আমি তোমাদের কয়েকটা জিনিস একটু লিখে দিই। দেখো, ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি, আর এটা হচ্ছে ফেরিক Fe2SO4 সালফেট ইনটু 7 অণু পানি। একটা হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি। তারপর আরেকটা হচ্ছে আমাদের কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটা সবাই চিনি তুতে। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ইনটু 6 অণু পানি। তো এইগুলো একটু মনে রাখবা যে কার সাথে কত অণু পানি যুক্ত হচ্ছে। তারপর আরেকটা আছে জিঙ্ক সালফেট ইনটু 7 অণু পানি। তো মনে রাখবা এদেরকে, ফেরাস সালফেট এটাকে বলে সবুজ বা গ্রিন ভিট্রিয়ল। পানি যুক্ত থাকলে তাদেরকে ভিট্রিয়ল বলে, ভিট্রিয়ল। তারপর ফেরিক সালফেটকে আমরা বলি বাদামি বা ব্রাউন ভিট্রিয়ল। তারপরে সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি, এটার একটা নাম আছে, এটাকে কাপড় কাচার সোডা বলে। আর এটা থেকে যদি 10 অণু পানি তুমি যদি সরাই ফেলো, তখন সেটাকে বলে সোডা অ্যাশ। তো আমাদের এটাকে বলে কাপড় কাচার সোডা। কপার সালফেট ইনটু, এটাকে তো আমরা তুতে বলি, তাই না? তুতে, বা এটার আরেক নাম আছে, এটাকে বলে ব্লু ভিট্রিয়ল বা নীল ভিট্রিয়ল। নীল রঙের, এই জন্য এটাকে বলে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে। তারপর এটাকে আসলে এটা কোনো নাম নাই, এটাকে কোনো ভিট্রিয়ল বলে না। আর জিঙ্ক সালফাইড এটাকে বলে সাদা ভিট্রিয়ল। এটাকে কেন ভিট্রিয়ল বলে না, তার একটা বিশেষ কারণ আছে, এটা বর্ণহীন, এটা কোনো বর্ণ তৈরি করে না।
এই জন্য এটাকে কোনো ভিট্রিয়ল বলা হয় না। তো তুমি একটু মনে রাখো যে ফেরাস সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হয়। যেমন এখানে কিন্তু লেখা আছে যে 1 অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত থাকে, 7 অণু। পরীক্ষা কিন্তু আসতে পারে 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড কত অণু পানির সাথে যুক্ত থাকে, 6 অণু। 1 অণু কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত থাকে। এই নাম্বারগুলো মনে রাখবা, ঠিক আছে? তারপর আসো ইউরিয়া। আচ্ছা, এখানে ইউরিয়ার সংকেতটা লেখা ছিল, বাট আমি প্রথমে মনে করলাম যে পরীক্ষাতে সংকেত দেওয়া নাও থাকতে পারে, তো সংকেতটা আমি লিখে দিই। ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CO H2, আচ্ছা এইভাবে লিখবা H2N, এই যে এখানে দেওয়া আছে, এই যে মুছে ফেলছিলাম আর কি, এই যে এটা হচ্ছে সংকেত NH2CO NH2। তো এটাকে কি বলে, এটার কেমিক্যাল নাম হচ্ছে, এখানে NH2 হচ্ছে অ্যামিন, অ্যামিন হচ্ছে দুইটা, তাই এটাকে বলে ডাই অ্যামিন, আর CO কে বলে কার্বনিল, দুইটা অ্যামিন, এই জন্য ডাই অ্যামিন কার্বনিল। এটাকে বলে ইউরিয়া সার। তো এখানে পরমাণুর সংখ্যা কত, মানে এটা পরীক্ষায় দিবে না। কেন দিবে না? কারণ দিলে তো তুমি গুনে ফেলতে পারবে, এই জন্য দিবে না, পরীক্ষায় ইউরিয়া লিখবে। তো ইউরিয়ার সংকেত যেটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে দেখো, তো হিসাব করে ফেলা যায়, 1 আর 2 3 4 5 6 আর 2 8। যদি এটা দিয়ে দেয় তাহলে এটা কোনো MCQ হইলো না, তো এই জন্য শুধু বাংলায় দিবে ইউরিয়া, বা বলতে পারে ডাইএমিন কার্বনিল, বাট এই সংকেতটা দিয়ে দিবে না, এই সংকেতটা তোমার মনে রাখতে হবে। তারপর আসো সিলিকন টেট্রাক্লোরাইড, এটার সাথে পানির বিক্রিয়ায় সিলিসিক অ্যাসিড, এটার অ্যাসিডের নাম কি? এই অ্যাসিডের নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, বা এটাকে বলে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, 4টা হাইড্রোক্সাইড। এটা কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়ায় পানির সাথে সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করছে। পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে তাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এগুলা আশা করি তোমরা যেখানেই পড়েছো, আমার অফলাইন ব্যাচে যারা পড়তো, এবার যারা পরীক্ষার্থী তাদেরকে কিন্তু আমি এগুলো খুব ভালোভাবে পড়িয়েছি। তো আশা করি তোমরাও কোথাও না কোথাও পড়েছো এবং সেখানে খুব ভালোভাবে বুঝেছো, ঠিক আছে? তারপরে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড পানি এবং এক্স তৈরি হয়। এক্স গ্যাসের নাম কি? আসো বের করি, এক্স গ্যাসের নাম কি? সমতা করলেই বের হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, পানি, আর এক্স এর জন্য জায়গা রাখলাম। হ্যাঁ, এখন দেখো সোডিয়াম এখানেও একটা, এখানেও একটা, এই যে ক্লোরিন এখানেও একটা, এখানেও একটা, হাইড্রোজেন এখানে হচ্ছে মোট 5টা, এখানে মাত্র লিখছি 2টা, আরো 3টা বাকি আছে। অক্সিজেন এখানে একটা, এখানে একটা, তাহলে আমার হাতে কি কি বাকি আছে? হাইড্রোজেন 3টা আর নাইট্রোজেন একটা। তো 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন মিলে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। তার মানে আমাদের যৌগটা হচ্ছে, এক্স যৌগের নাম হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? এক্স যৌগের নাম হচ্ছে অ্যামোনিয়া। এভাবেও বের করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তুমি মুখস্থ রাখতে পারো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কস্টিক সোডার বিক্রিয়া দিলে সোডিয়াম ক্লোরাইড পানি এবং অ্যামোনিয়া তৈরি হয়। এক্স গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া। তারপর আসো এই বিক্রিয়াটা, এটা কি ধরনের বিক্রিয়া? পানির সাথে বিক্রিয়া করছে না? পানির সাথে বিক্রিয়া করলে তাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? পানির সাথে বিক্রিয়া হলে তাকে আমরা বলবো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তারপর যদি দেখি, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন? এটা 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, যেহেতু আসছে করে দিই। দেখো, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে চাচ্ছ, আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড কিভাবে তৈরি হয়। ক্যালসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া, সমতা করলে এখানে 2 দিতে হবে আর এখানেও 2 দিতে হবে, সমতা হয়ে গেছে। তো আমাকে বলছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। অক্সিজেনের হিসাবটা কিন্তু মোলে দেওয়া। তো আমরা জানি 1 মোল অক্সিজেন থেকে আমরা কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাই? 2 ইন্টু ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16, তো গুণ করলে হয় 2 ইন্টু 56, তার মানে 112 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমাদের অক্সিজেন লাগে 1 মোল। তাহলে আমরা বের করতে পারি, সুতরাং 56 গ্রাম কি 112 অর্ধেক, কিন্তু তাহলে অর্ধেক মোল লাগবে আর কি। তাও যারা একটু ক্যালকুলেশন একটু দুর্বল, তোমাদের জন্য একটু করে দিই। 1 ইন্টু 56 ডিভাইডেড বাই 112 ভাগ করলে 0.5 মোল আসবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 0.5 মোল। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে 0.5 মোল অক্সিজেন লাগবে। তারপর আসো, মৌমাছির কামড়ে জ্বালাপোড়া করে কিসের কারণে? মৌমাছির কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে, মৌমাছির কামড়ে HCOOH থাকে, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক বা মিথানোইক অ্যাসিড, ফর্মিক বা মিথানোইক অ্যাসিড থাকে।
মৌমাছি, পিঁপড়া এদের লালার মধ্যে। তো অ্যাসিড থাকার কারণে জ্বালা পোড়া করে। তখনই আমরা কি দেই, ওখানে চুন দেই বা টুথপেস্ট দিই, কারণ চুন বা টুথপেস্টের মধ্যে ক্ষার থাকে। তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয়ে যায়, ফলে অ্যাসিডের জ্বালা পোড়া ভাবটা কমে যায়। তারপর দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত, এটা মুখস্থ, -57.34 কিলোজুল। সবসময় মনে রাখবে, একটা শক্তিশালী অ্যাসিড একটা শক্তিশালী ক্ষারের প্রশমন তাপ হচ্ছে -57.34 কিলোজুল। মাইনাস কেন? কারণ আমরা অলরেডি অনেকবার পড়ে আসছি প্রশমন বিক্রিয়া আর দহন বিক্রিয়া এগুলো কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মান মাইনাস। তারপর অ্যান্টাসিড ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া হয়? পেটে যখন গ্যাস প্রবলেম হয়, মানে কি অ্যাসিডিটি বেড়ে গেছে, তখন অ্যান্টাসিড খাওয়া হয়। মানে পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ক্ষার জাতীয় পদার্থ খাওয়া হয়। অ্যান্টাসিড হচ্ছে ক্ষার। আমরা বাজার থেকে সেক্লো, ম্যাক্সপো এগুলা খাই না, এগুলো হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। তো ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া কি হবে? প্রশমন বিক্রিয়া হয়, এবং আমাদের পেটের মধ্যে প্রশমন বিক্রিয়া হওয়ার পরে আমরা একটু রিলিফ পাই, একটু শান্তি পাই। তারপর আসলে ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং বলে। ধাতুর উপর জিঙ্ক মানে হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা গ্যালভানাইজিং বলি, ঠিক আছে? তারপর ছাদে, আচ্ছা অনেক সময় বর্ষাকালে কি হয়, ছাদ পিচ্ছিল হয়ে যায় না, বা মাটি পিচ্ছিল হয়ে যায় না, তখন আমরা মাটির মধ্যে কি দেই? বালু দেই, বালি। ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় দেখছো, ক্রিকেট খেলায় বিশেষ করে মাঠ যদি পিচ্ছিল হয়ে যায় তখন হচ্ছে বালি নিয়ে আসে, মাঠ কর্মীরা নিয়ে এসে হচ্ছে ওখানে বালি দেয়, পিচের উপর বালি দেয়। তাহলে বালি কি? সিলিকন ডাইঅক্সাইড। কেন দেয়? কারণ ছাদ যখন পিচ্ছিল হয়ে যায় তখন ছাদে আমাদের ক্ষার বেড়ে যায়, আর সিলিকা হচ্ছে আমাদের অম্ল, অ্যাসিড। তো ক্ষার যখন বেড়ে যায় তখন পিচ্ছিল হয়, তো অ্যাসিড দিলে ক্ষারত্ব কমাই দেয়, পিচ্ছিলতা কমে যায়, প্রশমন বিক্রিয়া হয়, ঠিক আছে? তারপরে আসো বিক্রিয়া হারের একক কি? বিক্রিয়া হারের একক মনে রাখবা মোল পার লিটার পার সেকেন্ড। এগুলো তোমরা ম্যাথে পড়ছো, এই অধ্যায় ম্যাথ করার সময় এগুলো পড়ছো। কারণ বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হার কিভাবে প্রকাশ করা হয়? বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়। একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে, ঠিক আছে? একক সময়ে ঘনমাত্রা পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তো ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো হিসাব করলে এটা আসবে মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। তারপর দেখো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধির কারণ কি? বিক্রিয়ার গতি কেন বাড়ে? তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়ার গতি বাড়ে। ঘনমাত্রা বাড়িয়ে দাও, বিক্রিয়ার গতি বাড়বে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়ে দিলাম, বিক্রিয়ার গতি বাড়বে। সঠিক উত্তর 1, 2, 3। এগুলো সরাসরি বইয়ের এমসিকিউ, বইতে লাইন বাই লাইন পড়লে এগুলো পারবে। তারপর দেখো হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটি? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া কিভাবে তৈরি করা হয়? ওই যে নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া যেই পদ্ধতিতে হয় সেটাকে আমরা বলি হেবার প্রণালী। তো এই বিক্রিয়ায় আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, আয়রনের গুঁড়া। তাহলে হেবার প্রণালীতে আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এবং হেবার পদ্ধতিতেই কিন্তু আমাদের ওই যে ΔH এর মান কত আসে? -92 কিলোজুল আসে, কারণ এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা যদি তারপরে যদি দেখি হেবার প্রণালীতে অত্যানুকূল তাপমাত্রা কত? এই প্রক্রিয়ায় আমরা তাপমাত্রা ব্যবহার করি 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ ব্যবহার করি 200 থেকে 250 atm। এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, হেবার প্রণালীতে। তারপর আসো এই বিক্রিয়ায় তাপ দিলে কি হবে? তো আমরা লাশ-হাতেলীয় নীতি পড়েছি না? তোমরা অবশ্যই লাশ-হাতেলীয় নীতি পড়েছো। আমি যখন তোমাদের এই অধ্যায়ের সিকিউ সলভ করাবো তখন আমরা হচ্ছে লাশ-হাতেলীয় নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করে দিব তোমাদেরকে, যাতে করে সহজে বুঝতে পারো। আমি তোমাদের এখন একটা জিনিস বোঝাই, তাপমাত্রার প্রভাবটা জাস্ট এই এমসিকিউটার জন্য দেখাই দিই। এটা উৎপাদের সাথে তাপ আছে, উৎপাদ যোগ তাপ, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ কি যদি তাপ হারি বিক্রিয়া হতো তাহলে এই 92 কিলোজুলটা এই পাশে থাকতো, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে যোগ অবস্থায় থাকতো। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি ΔH এর মান নেগেটিভ, ঠিক আছে? এখন একটা কথা মনে রাখবা, জিনিসটা হচ্ছে একটা সূত্র মতো মনে রাখবে, ΔH ইন্টু বাড়ানো বা কমানো ইকুয়াল টু দিক। ΔH ইন্টু বাড়ানো বা কমানো ইকুয়াল টু দিক। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান কি? মাইনাস। তাপ দিছো মানে কি? বাড়াইছো। মনে রাখবা বাড়াইলে প্লাস, কমাইলে মাইনাস। তাহলে বাড়াইছো তার মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে দিকটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। মনে রাখবা যদি এদের গুণফল করে যদি দিকটা মাইনাস আসে,
মাইনাস আসলে কোন দিকে যাবে? বামে। আর যদি প্লাস আসতো তাহলে কোন দিকে যেত? ডানে। তাহলে তাপ দিলে কি হবে? বিক্রিয়া মাইনাস আসছে, মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে পেছনে যাবে, পেছনে অথবা অথবা বামে। সামনের অবস্থান পেছনে অথবা বামে যাবে। পেছনে যাওয়ার মানে কি? অ্যামোনিয়া থেকে আবার এইগুলো আসবে, তার মানে অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে, তাহলে আমাদের উৎপাদ কমবে। পেছনে যাওয়ার মানে কি? অ্যামোনিয়া ভেঙে এদেরকে তৈরি করবে, ফলে অ্যামোনিয়া কমে যাবে। ঠিক আছে? তো এটা যদি তোমরা যদি তোমাদের যেখানে পড়েছো সেই স্যার যদি ভালোভাবে যদি বুঝে না থাকে বা এই কনসেপ্টটা এইভাবে যদি না পড়িয়ে থাকে, তাহলে তোমরা যেভাবে পড়ছো সেভাবে আনসার করবে। ঠিক আছে? তো আমি এটা এইভাবে পড়াই, তো এই জন্য আমি এইভাবে আনসার করলাম। ঠিক আছে? আর কালকে পরশুর মধ্যেই তো আমরা ইনশাল্লাহ এটা হচ্ছে কি করবো, সিকিউ সলভিং এর ক্লাস আস্তে আস্তে নেওয়া শুরু করবো, তখন হচ্ছে তোমরা এগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসো, স্পর্শ পদ্ধতিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়? স্পর্শ পদ্ধতি কোনটা? স্পর্শ পদ্ধতি হচ্ছে ওই যে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। এবং এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে V2O5 ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ব্যবহৃত হয়, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ব্যবহৃত হয়। তারপর আসো, কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই? আমরা জানি যদি বিক্রিয়কের মোল, এটা আরো বিস্তারিত বললে বলা যায় বিক্রিয়কের গ্যাসীয় মোল, যদি বিক্রিয়কের গ্যাসীয় মোল, বাট এখন এত বিস্তারিত পড়ানোর সুযোগ নেই, হ্যাঁ? তো মনে রাখবা বিক্রিয়কের মোল আর উৎপাদের গ্যাসীয় মোল সমান হয়, উৎপাদের গ্যাসীয় মোল সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাপের কোনো প্রভাব থাকে না। তো এই বিক্রিয়া এটা বিক্রিয়ক কয় মোল? 1 মোল 1 মোল 2 মোল, উৎপাদও 2 মোল, তাহলে বিক্রিয়কের গ্যাসীয় মোল আর উৎপাদের গ্যাসীয় মোল সমান। যদি দুইটাই যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাপের কোনো প্রভাব নাই। তারপর দেখো কোনটাতে চাপের প্রভাব আছে? তো ওইটাতে প্রভাব নাই, কারণ এটাও 2 এটাও 2, এটাও 2 এটাও 2, এটাও 2 এটাও 2, প্রভাব আছে এটাতে, কারণ এখানে 1 আর 4 5, 1 আর 2 3। ঠিক আছে? তাহলে প্রভাব আছে কত? কতে। প্রভাব আছে কতে। ঠিক আছে? এবং কতে প্রভাবটা কি? চাপ দিলে কোন দিকে যায়? আমরা জানি চাপ দিলে বড় থেকে ছোট হয়, তারপরে চাপ দিলে এই দিক থেকে এদিকে যাবে, মানে চাপ দিলে এটার উৎপাদন কমবে, মানে এটা কমবে আর এটা বাড়বে। আর চাপ অপসারণ করলে ছোট থেকে বড় হয়, তার মানে চাপ যদি সরিয়ে ফেলো তাহলে এরা কমে যাবে, উৎপাদ কমে যাবে, বিক্রিয়ক বেড়ে যাবে। এগুলো আশা করি তোমরা পারো। তারপর দেখো চাপের প্রভাব বিদ্যমান কোথায়, মানে কোথায় সমান না? এইখানে তো সমান, দুইটাই সমান, তার মানে এটা হবে না, এটাও হবে না, এই দুইটা হবে না। হ্যাঁ, তো আমাদের হবে কোনটা? এইটা, এটাতে চাপের প্রভাব বিদ্যমান, এটার মধ্যে আমাদের চাপের প্রভাব বিদ্যমান। এই যে এখানে 3 আর 1 কত? 4, এখানে কিন্তু 3, 1 2 আর 1 3, তার মানে এখানে চাপের প্রভাব বিদ্যমান। তোমরা বলতে পারো যে ভাইয়া ভাইয়া এখানেও তো চাপের প্রভাব বিদ্যমান না, কারণ গ্যাসীয় মোল বলছে, এখানে কার্বন যে ও কিন্তু সলিড, সলিডের মোল হিসাব করা যাবে না, সলিড কঠিন বা তরলের মোল হিসাব করা যাবে না, গ্যাস হিসাব করতে হবে। তাহলে এক মোল কার্বন অক্সিজেন, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তার মানে এখানেও কিন্তু আমাদের উৎপাদের গ্যাসীয় মোল আর বিক্রিয়কের গ্যাসীয় মোল সমান। ঠিক আছে? তো গ্যাসীয় মোল হিসাব করতে হবে, এই জন্য এটাও হবে না। তাহলে এই ক্ষেত্রে চাপের প্রভাব নাই, এই 3 ক্ষেত্রে চাপের প্রভাব নাই, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে চাপের প্রভাব আছে। তারপর আসলে দেখি সাম্যাবস্থার গ্রাফে বিসি রেখা কি বোঝায়। একটু ঝাপসা আসছে, এই যে বিসি রেখা সমান একটা লম্বা স্ট্রেট লাইন না, এটা দিয়ে কি বোঝায়? সাম্যাবস্থা বোঝায়। আর সাম্যাবস্থায় যাওয়ার পরেই বিসি রেখা স্ট্রেট লাইন হয়ে যায়। ঠিক আছে? কারণ শুরুতে উৎপাদ কি হয়, এই যে বিক্রিয়ক শুরুতে বাড়তে থাকে, উৎপাদ বাড়তে থাকে, বিক্রিয়ক কমতে থাকে। এটা হচ্ছে উৎপাদ বাড়তে বাড়তে আর বিক্রিয়ক কমতে কমতে তারপর দুইটা একসাথে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার গ্রাফ বোঝায়। সাম্যাবস্থার গ্রাফে বিসি রেখা দ্বারা সাম্যাবস্থা বোঝানো হয়। তারপর আসো কোনটি বিজারক? বিজারক H2S মুখস্থ। এটা অক্সিজেন তো জন্মগত জারক, ক্লোরিন, কারণ এরা হচ্ছে অধাতু, অধাতুগুলো জারক হয়। ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে জারক। এই বিক্রিয়ায় অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহন বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার দেখো এটা একটা মৌলিক অণু, এটা একটা মৌলিক অণু, এখানে কিন্তু যৌগ নাই, তার মানে এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। আর সকল দহন বিক্রিয়াই হচ্ছে কি? জারণ বিজারণ বিক্রিয়া। সঠিক উত্তর 1 2 3 ক। তারপর দেখো এই বিক্রিয়ায় কিসের প্রভাব আছে? দেখো তো এখানেও 1 মোল 1 মোল 2 মোল, এদিকেও 2 মোল, তাহলে উৎপাদের গ্যাসীয় মোল আর বিক্রিয়কের গ্যাসীয় মোল সমান, তার মানে চাপের প্রভাব নেই। বাকি দুইটার প্রভাব আছে, চাপ এবং ঘনমাত্রা এবং তাপমাত্রা, ঘনমাত্রা এবং তাপ, এই দুইটার প্রভাব আছে, চাপের প্রভাব কিন্তু নাই। তারপর দেখো তো এটা নিচে কোন আয়নে
নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 তো আমরা এটা হবে সঠিক উত্তর NO3-, ঠিক আছে। NO3-, এটার মধ্যে হচ্ছে আমাদের চাপের কোনো প্রভাব নেই, ঠিক আছে। সরি, এটার মধ্যে আমাদের জারণ সংখ্যা হচ্ছে +5। কিভাবে? NO3- মানে কি -1 জারণ সংখ্যা, নাইট্রোজেনের X, অক্সিজেন হচ্ছে 3 দুগুণে -6, তো হিসাব করলে X = -1 + 6, তাহলে X = +5। তাহলে আমাদের নিচে কোন আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5? আমাদের NO3- এই যোগে নাইট্রেটের মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। তারপর দেখো তো এখানে বিজারিত হয়েছে কোনটি? বিজারিত হয় কে? জারক, যার জারণ মান কমে। জারণ মান কমলে বিজারণ ঘটে। বিজারণ মানে কি? বিজারিত হওয়া। তো আমরা এখানে দেখবো কার জারণ মান কমছে। চলো দেখি, 2H2S প্লাস সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে 2H2O প্লাস 3 সালফার। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে প্লাস, এখানে সালফারের মান হচ্ছে -2, কারণ দুইটা হাইড্রোজেন তো, -2। এখানে সালফার হচ্ছে, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে +4 সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ +4। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 0, ঠিক আছে। এখানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে দর্শক আয়ন কারা বলতো? হাইড্রোজেন কি চেঞ্জ হয়েছে? এখানেও প্লাস, এখানেও প্লাস, অক্সিজেন এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তার মানে এই বিক্রিয়ায় দর্শক আয়ন হচ্ছে দুইটা। দর্শক আয়ন হচ্ছে H+ এবং O2-। তো আমরা তাহলে দেখি আমাদের এখানে কি হচ্ছে। এখানে H2S থেকে কিন্তু পানি তৈরি হয়েছে, বাট সালফার ডাইঅক্সাইড থেকে সালফার তৈরি হয়েছে। তাহলে দেখো, এই যে +4 ছিল, +4 থেকে কি তৈরি হয়েছে? 0। তার মানে এখানে কিন্তু জারণ সংখ্যা কমছে, অর্থাৎ জারণ ঘটছে। তার মানে এই বিক্রিয়ায় আমার বিজারক, সরি, জারণ সংখ্যা কমছে, তার মানে হচ্ছে বিজারণ ঘটছে। তার মানে এই বিক্রিয়ায় আমাদের জারক হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে কে বিজারিত হয়েছে? সালফার ডাইঅক্সাইড বিজারিত হয়েছে, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড বিজারিত হয়েছে, বা সালফার ডাইঅক্সাইড হচ্ছে এখানে একটা জারক। এটা তোমরা এমনও মনে রাখতে পারো, যেমন আমরা অলরেডি মুখস্থ করছি, একবার দেখছিলাম যে H2S হচ্ছে কিন্তু একটা বিজারক। তো H2S যদি বিজারক হয়, আর তো বাকি আছে কি? সালফার ডাইঅক্সাইড। H2S বিজারক হলে সালফার ডাইঅক্সাইড জারক, কারণ এটার মধ্যে অক্সিজেন আছে। অক্সিজেন মানে যে কোনো অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মানে অক্সিজেন যেমন জারক, অক্সিজেন যুক্ত যৌগগুলোও কি জারক, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো, এটাতে কি বলছে, এর বর্ণ কিরকম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে সাদা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ কিরকম? এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে সাদা। ওকে, এবং এরই মাধ্যমে থ্যাংক ইউ দেওয়ার সময় চলে আসছে। আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তো আমরা আজকে রসায়নের এই যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার মোট 80টা এমসিকিউ সলভ করেছি। তো এই 80 এমসিকিউর মধ্যে তোমাদের হচ্ছে চেষ্টা করেছি জারক বিজারক, জারণ বিজারণ, রেডক্স নন রেডক্স বিক্রিয়াগুলো, তারপর জারণ সংখ্যা নির্ণয়, এবং খুঁটিনাটি যত জ্ঞানমূলক অনুধাবনমূলক এমসিকিউ গুলো আছে বা উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ গুলো আছে সেগুলো শেষ করা। বাট বরাবরের মতো আজকেও বলবো যে ভাইয়ার ক্লাসটা এনাফ না। আমার ক্লাস এনাফ তাদের জন্য যারা সারা বছর ফাঁকি ঝুঁকি দিয়েছেন, কিছুই পার করেন নাই। এখন আপনি যদিও সবার কাছে বলে বেড়াচ্ছেন আমি A+ পাবো, বাট আপনি নিজে জানেন যে আপনি পাশ করতে পারলেই বাঁচেন। তো এরকম পাবলিক যারা আছেন, যারা চান যে না ঠিক আছে কোনো রকমে যদি A- এরকম নাম্বার যদি পেতে চাই, তাহলে এই ক্লাসটা ভালো করে করবেন, বুঝে বুঝে করবেন, বেসিকটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। মুখস্থ করে তো আর পরীক্ষা আনসার করা সম্ভব না। আর যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো, তোমাদের যেমন মুখে বলে বেড়াচ্ছ A+ পাবে, ঠিক তেমনি তুমি নিজেও কনফিডেন্সে A+ পাবে, তাদেরকে বলবো এই ক্লাসটা দেখার পর PDF তো দিয়েই দিব, সাথে তোমাদের যে টেস্ট পেপার বা গাইড বা এমসিকিউ যে সলভিং এর তোমাদের যে সাপ্লিমেন্ট বা যাই আছে, সেখান থেকে আরো এমন 80টা বা 100টা এমসিকিউ সলভ করবা। তাহলে কি হবে, তুমি যত বেশি এমসিকিউ সলভ করবা, প্র্যাকটিসটা তত ভালো হবে, ঠিক আছে। তো প্র্যাকটিসটা যাতে ভালো হয় সেজন্য হচ্ছে এমসিকিউ সলভটা একটু ভালোভাবে করতে হবে। ওকে, আর হচ্ছে যারা পরীক্ষার সময় আসলে তো দেখা যাবে যে তোমাদের মানে এমনও হতে পারে যে পরীক্ষার সময় আসলে হচ্ছে আমরা হচ্ছে একটু নার্ভাস হয়ে যাই। তো যারা নার্ভাস হয়ে যাও, তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করবে।
মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা, যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে 3 দিন গ্যাপ আছে। 10 তারিখ ফিজিক্স পরীক্ষা, 14 তারিখ কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা। তো তোমাদের টেস্ট পেপার থেকে মডেল টেস্টগুলো পরীক্ষা দিবা, 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ আনসার করতে পারো কিনা সেটা বারবার ট্রাই করে দেখবা। 10টা-12টা মডেল টেস্ট যদি দাও তাহলে হচ্ছে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি তো আশা করি এটাই যে সারা বাংলাদেশের সব স্টুডেন্টরাই খুব ভালোভাবে পড়াশোনা করেছে এবং হচ্ছে তাদের প্রিপারেশন খুব ভালো। এবং আমার এই ক্লাসটা দেখে যদি একজন বা দুজন যেই উপকৃত হোক, যদি মনে করো যে পরীক্ষা যাওয়ার পর কমন পড়েছে, তাহলে অবশ্যই ভাইকে জানাবে। এতে করে আমার আত্মবিশ্বাস বাড়ে, কনফিডেন্স বাড়বে এবং তোমাদেরকে পড়ানোর জন্য যে অনুপ্রেরণা সেটা পাবো। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।